ঠিক আছে ভাই। হ্যালো 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 হ্যালো। ওকে 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 ডান। হ্যালো হ্যালো হ্যাঁ এভরিওয়ান দিস ইজ ফলো ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের আরবিসি লাস্ট ক্লাস এবং হচ্ছে আমাদের এই কার্ডের সেকেন্ড লাস্ট ক্লাস এইটা। আরবিসিটা শেষ করে দিতে পারলে আমরা হয়। এই কার্ডে আসলে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি তোমাদের, তো ক্লাসে হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, অনেক ক্লাস তোমরা সময় মতো হয়তো পাও নাই, অনেক ক্লাস হয়তো ওয়েবসাইটে সমস্যার কারণে পাও নাই। তো এই সমস্যা যেগুলি হয়েছে, এই সমস্যাগুলো হচ্ছে আমরা সবই সলভ করছি বসে। আসলে নতুন প্ল্যাটফর্ম যেহেতু আমরা, তো ফার্স্ট কাট হিসাবে কিছুটা ত্রুটি বিচ্যুতি হয়েছে, হয় নাই যে তা না। তো তাও আমি চেষ্টা করছি ক্লাসের গুণগত মান বজায় রাখতে। আমি তো ব্যক্তিগতভাবে চেষ্টা করছি তোমাদের যাতে একটু বইটা পড়ার অভ্যাস হয়, সেই জন্য চেষ্টা করছি। আবার তোমাদের অনেকে রিয়া ছিল যে ভাইয়া বই ছাড়া পড়েন না, তো তাদের জন্য পড়াইতে যে একটু হয়তো ক্লাস লেন্দি হয়ে গেছে, অনেকের কাছে এটি একটু সমস্যার কারণ মনে হয়েছে। তো সব কিছু মিলাই হচ্ছে তোমরা দেখো, আমি তো মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস বলেই দিই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আজকে আরবিসি 3 নাম্বার ক্লাস নিয়ে আর কি আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে যে বিষয়টা হচ্ছে, আজকে শুরু হবে হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে নর্মাল ব্লাড স্ট্যান্ডার্ড যেটা আছে, এখান থেকে শুরু হবে। তো আমরা যদি পরের স্লাইডটা দেখি, দেখো যেটা হচ্ছে এই আরবিসি কে ডিসক্রাইব করার জন্য দুইটা মেইন প্যারামিটার আছে। আরবিসি কে ডিসক্রাইব করার জন্য কয়টা প্যারামিটার আছে? দুইটা মেইন প্যারামিটার আছে। একটা হচ্ছে আরবিসি কাউন্ট, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের আরবিসি কাউন্ট। ওকে, আরবিসির যে কাউন্ট আছে সেইটা। আরেকটা আছে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন কন্টেন্ট। আরেকটা কি? হিমোগ্লোবিন কন্টেন্ট। এই দুইটা হচ্ছে আমাদের মেইন মেজার। হ্যাঁ, এছাড়াও আরো অনেক মেজারমেন্টের উপায় আছে, সেটা নিয়ে আমরা আলাপ করবো। দেখো এখানে এই কথাটুকু জানলেই চলবে, আরবিসির যে কাউন্ট আছে সেটা হচ্ছে পার কিউবিক মিলিমিটার, তাই না? হ্যাঁ, পার মিলিমিটার কিউব বা হচ্ছে পার কিউবিক মিলিমিটার আমরা মেপে থাকি। আর হিমোগ্লোবিন কন্টেন্ট হচ্ছে গ্রাম পার 100 ml, হ্যাঁ, ব্লাডে মেপে থাকি। আচ্ছা, এরপর দেখো হিমোগ্লোবিনের যে কোয়ান্টিটি সেটা নিয়ে হচ্ছে এখানে একটু বলছে, এটা গাইটনের ছবি। হ্যাঁ, দেখো আমি আবার করে দেখাই। এখানে যেটা বলছে যে 34 গ্রাম পার 100 ml আর বেশি থাকতে পারে। হ্যাঁ, হিমোগ্লোবিনের পরিমাণ তাহলে কত? ম্যাক্সিমাম থাকতে পারে হচ্ছে 34 গ্রাম পার 100 ml অফ ব্লাড। ওকে, 34 গ্রাম পার 100 ml অফ ব্লাড। হ্যাঁ, ইমন কাজী, ওয়ালাইকুম আসসালাম। কথা শুনতে পাওয়া যাচ্ছে? দেখা যাচ্ছে তো? সব ক্লিয়ার তো? দেখো তো, দেখো সমস্যা রেসপন্স করো। তুমি যেহেতু আসো, আমরা একাই ক্লাস করি। হ্যাঁ, আর কেউ না আসলে, আর ফ্রেন্ড যদি কেউ থাকে ওদের একটু মেনশন করে দিও। আচ্ছা, মেডিকেল আবার তেমন ভালো ফ্রেন্ড টেন্ড হয় না মনে হয়। হ্যাঁ, সবাই চেষ্টা করে নিজে বেশি কেমন ভালো করা যায়। আচ্ছা, দেখো এইটার যে জিনিসটা আছে, এই ম্যাক্সিমামটা কিভাবে ম্যাক্সিমাম হয়েছে? ঠিক আছে, ম্যাক্সিমামটা তখনই ম্যাক্সিমাম হয়েছে এটাতে মেটাবলিক যে ক্যাপাসিটি আছে, হ্যাঁ, এই মেটাবলিক ক্যাপাসিটি অফ হিমোগ্লোবিন যেটা আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম আর কি হয়। হ্যাঁ, এটা তেমন ইম্পর্টেন্ট কোনো কথা না আর কি। তো আপাতত একটু জানলেই চলবে। আরবিসিতে হচ্ছে 34 গ্রাম পার 100 ml, হ্যাঁ, তোমার থাকতে পারে আর কি, হিমোগ্লোবিন সর্বোচ্চ থাকতে পারে, এটাই বোঝানো হয়েছে আর কি মেনলি। আচ্ছা, আর এইখানে যেটা বলছে হোল ব্লাডে, যেটা বলছে মেনে, যেটা হচ্ছে কি, মেনে হচ্ছে 15 অ্যারাউন্ড, আর ফিমেল হচ্ছে অ্যারাউন্ড 14-12। হ্যাঁ, এটা আমরা কতক্ষণ পর দেখতেছি। এখান থেকে আপাতত আমাদের কিছু জানার দরকার নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম কত থাকতে পারে সেটা একটু জানলাম। আচ্ছা দেখো, এই যে
ইচ গ্রাম ফুললি স্যাচুরেটেড হিমোগ্লোবিন। এখন হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে আমাদের অক্সিজেনকে ক্যারি করা। হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? অক্সিজেন ক্যারি করা, যেটা আরবিসির অন্যতম প্রধান কাজ। এখন দেখো, যদি ফুললি স্যাচুরেটেড মানে কি? তো হিমোগ্লোবিনের কাজ তো অক্সিজেন ক্যারি করা, তাই না? এখন একটা হিমোগ্লোবিন সর্বোচ্চ যেতটুকু পরিমাণ অক্সিজেন নিলে তাতে আর কোনো অক্সিজেন দেওয়া যাবে না, সেটা হচ্ছে তার স্যাচুরেশন। হ্যাঁ, স্যাচুরেটেড বলতে বোঝায় কি? সেই পর্যন্ত তার অতিরিক্ত কিছু আর দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে স্যাচুরেটেড। এখন তুমি যদি খেয়াল করে দেখো, এই ফুললি স্যাচুরেটেড একটা হিমোগ্লোবিন, হ্যাঁ, ইচ গ্রাম 1 গ্রাম, এটা হচ্ছে ইচ গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম। ওকে, 1 গ্রাম ফুললি স্যাচুরেটেড হিমোগ্লোবিন হচ্ছে 1.34 ml অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। কি করতে পারে? 1.34 ml অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো বোঝা গেল। তাহলে এখানে যেটা হচ্ছে 100 ml অফ ব্লাড যেটা আছে, মেনে হচ্ছে অ্যারাউন্ড 20 ml অক্সিজেন ক্যারি করতে পারে, ফিমেল হচ্ছে 18 ml। এই তথ্যগুলো কিচ্ছু দরকার নেই, মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, খালি বইয়ে আছে তোমাদেরকে একবার বললাম। হ্যাঁ, কারণ অনেকে বলছে ভাই বইতে পারেন না। আচ্ছা দেখো, এরপর হচ্ছে এইখানে যেটা আছে সেটা হচ্ছে এভারেস্ট ডায়ামিটার অফ দ্য আরবিসি। এরপর আছে কি? এভারেস্ট ডায়ামিটার অফ দ্য আরবিসি যেটা আছে সেইটা। হ্যাঁ, এখানে দেখো, এভারেস্ট ডায়ামিটার অফ দ্য আরবিসি ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য সেল ভলিউম। এই এভারেস্ট ডায়ামিটার যেটা আছে সেটা কিসের উপর নির্ভর করে? সেল ভলিউমের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করবে? সেল ভলিউমের উপর। একটু মনে রাখো। এরপর এখান থেকে মনে রাখো একটা জিনিস আছে, রিলেটিভ ভলিউম অফ প্যাকড রেড সেল, যেটাকে হচ্ছে আমরা হেমাটোক্রিট বলি। যেটাকে আমরা কি বলি? যেটাকে বলি হচ্ছে আমরা হেমাটোক্রিট। ওকে, আচ্ছা, এই হেমাটোক্রিট যেটা আছে, এই হেমাটোক্রিট যেটা আছে, নর্মাল হেমাটোক্রিটের ভ্যালুটা জানো? নর্মাল হেমাটোক্রিটের ভ্যালু হচ্ছে 41.5%। হ্যাঁ, এটা আমরা রেঞ্জে শিখবো, এটা মুখস্থ করার কোনো দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো, এরপর আছে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। এখন যেটা আছে এটাই খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি নান ইম্পর্টেন্ট জিনিসটা আমরা আলোচনা করি না। হ্যাঁ, তো বইয়ে আছে, তোমাদের অনেকে দেখতে চায়, দেখুক, সমস্যা নেই। আচ্ছা, সেটা হচ্ছে মিন কর্পাসুলার ভলিউম। হ্যাঁ, এটা কি? মিন কর্পাসুলার ভলিউম। তার মানে মিন দিয়ে কি বুঝো? মিন দিয়ে বুঝি আমরা গড় না? মিন বলতে কি বুঝো বলো তো? ইমন, তুমি মনে হয় ক্লাসে আছো, বলো তো ভাই মিন দিয়ে কি বুঝি? মিন কর্পাসুলার ভলিউম, মিন কর্পাসুলার, আর একটা হচ্ছে ভলিউম। ওকে, এটা হচ্ছে আমাদের এমসিভি। এটা কি আমাদের? এমসিভি। দেখো, এমসিভি যেটা আছে, এমসিভি ফর্মুলাটা কি? ভলিউম অফ দ্য প্যাকড রেড সেল ডিভাইডেড বাই আরবিসি কাউন্ট। এই প্যাকড রেড সেলকে আমরা কি বলছি? প্যাকড রেড সেলকে বলছি হচ্ছে আমরা হেমাটোক্রিট। হ্যাঁ, এই ভলিউম অফ দ্য প্যাকড রেড সেল যেটা আছে, এটার আরেকটা নাম দিয়েছি আমরা কি? এটা আরেকটা নাম বলছি হচ্ছে আমরা হেমাটোক্রিট। সংক্ষেপে লিখে এইচসিটি। সংক্ষেপে কি লেখে? এইচসিটি। ওকে, এটাকে বলতেছি আমরা হেমাটোক্রিট। আচ্ছা, যদি একটা এক্সাম্পল দেয়, মনে করো হেমাটোক্রিট হচ্ছে 45%, আর যদি আরবিসি কাউন্ট 5.5 হয়, তাহলে এমসিবি কত হবে? তুমি এখানে বসাই দাও। তাহলে হচ্ছে দেখো, হেমাটোক্রিট কত? 45%, আর ইয়ার হচ্ছে 5.5 পার কিউবিক মিলিমিটার, তাই না? আচ্ছা, তাহলে দেবা হচ্ছে এমসিবির ভ্যালু হচ্ছে 78 থেকে 94 এর মতো হয়, 78 থেকে 94। হ্যাঁ, আচ্ছা, এখন একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এই ইন্টারপ্রিটেশনটা খুব 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 ইম্পর্টেন্ট, একদম ট্রিপল স্টার। এটা কি? ট্রিপল স্টার। এটা আচ্ছা, স্যাচুরেটেড লিখছো তুমি। স্যাচুরেটেড মানে হচ্ছে, মনে করো তুমি 5 কেজি খাবার খাইতে পারবা, ঠিক আছে, কথায় কথা। এখন তুমি 5 কেজি খাইছো, ঠিক আছে, তখন তুমি হচ্ছে স্যাচুরেটেড। তোমাকে অতিরিক্ত খাবার দিলে আর তুমি খেতে পারতেছো না। ঠিক একইভাবে এই যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়। এখন একটা নির্দিষ্ট পরিমাণে কে ক্যারি করতে পারবে অক্সিজেন, তার বেশি তো পারবে না। তো যেই সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত ক্যারি করতে পারে তাকে হচ্ছে আমরা বলছি হচ্ছে স্যাচুরেটেড। ওকে, এখানে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এমসিবি যেটা আছে সেটা হচ্ছে মিন কর্পাসুলার ভলিউম বলি আমরা। এই মিন কর্পাসুলার ভলিউমটা কি? কর্পাসুলার মানে কি? এই রেড ব্লাড সেলকে কিন্তু কর্পাসেলস বলা হয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা কতক্ষণ পর দেখবো, আরবিসিতে তো আমাদের নিউক্লিয়াস নাই, তাহলে এটাকে আমরা সেল বলি না। সেল না বলে কি বলি? কর্পাসেল বলি। তো মিন মানে হচ্ছে গড়, কর্পাসেল মানে হচ্ছে কি? মিন মানে হচ্ছে গড়। মিন মানে কি? এভারেজ বা গড়।
কর্পাসুল মানে হচ্ছে সেল আর হচ্ছে ভলিউম, তাইলে ওই আরবিসির যে ভলিউম আছে এই ভলিউমটাই হচ্ছে আমরা করি হচ্ছে এমসিবি দিয়ে। যদি দেখো যে এই আরবিসি ভলিউমটা নর্মাল আছে, হ্যাঁ এমসিবি যদি নর্মাল থাকে তাহলে ওই সেলটাকে বলবো হচ্ছে আমরা নর্মোসাইট। কি বলবো? নর্মোসাইট। ওকে, যদি আরবিসির পরিমাণ, আরবিসির যে সাইজটা আছে, হ্যাঁ সেইটা যদি তোমার আরবিসির চেয়ে স্মলার হয়, হ্যাঁ নর্মাল আরবিসির চেয়ে স্মলার হয়, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা বলবো হচ্ছে মাইক্রোসাইটিক। তাহলে আমরা কি বলবো? মাইক্রোসাইট। ওকে, আর যদি তার চেয়ে বেশি বড় হয় নর্মাল আরবিসির চেয়ে, তাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্রোসাইট। তাকে আমরা কি বলবো? ম্যাক্রোসাইট। তাইলে দেখো ভাইয়া পুরা যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এমসিবি দিয়ে আমরা তুলনা করছি, হ্যাঁ এমসিবি, এই এমসিবি যদি নর্মাল থাকে তাহলে হচ্ছে সেটা নর্মোসাইট, যদি এমসিবি মান কমে যায় তাহলে সেটা হচ্ছে নর্মাল আরবিসির চেয়ে ছোট, সেটাকে আমরা বলতেছি হচ্ছে মাইক্রোসাইট। আর যদি এমসিবির মান বড় হয় নর্মাল আরবিসির চেয়ে তখন তাকে বলতে হচ্ছে আমরা ম্যাক্রোসাইট। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে হবে। আচ্ছা, এরপর যেটা আছে মিন কর্পাসুলার হিমোগ্লোবিন। দেখো মিন মানে কি? মিন মানে গড়, কর্পাসুলার মানে কি? আমি তো বলছি সেল, আর হিমোগ্লোবিন যেটা আছে হিমোগ্লোবিনে হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ। তার মানে আমাদের ব্লাডে তো দেখো মানে বিষয়টা এমন যে আমাদের ব্লাডে হচ্ছে অসংখ্য আরবিসি আছে, মনে করো ব্লাডে অসংখ্য আরবিসি আছে, মনে করি এরকম অসংখ্য আরবিসি আছে, ঠিক আছে। এখন এই মিন কর্পাসুলার হিমোগ্লোবিন বা এমসিএইচ যেটা আছে সেটাতে আমরা কি দেখব? সেটাতে দেখবো হচ্ছে মনে করো এটাতে আছে, মনে করো সাপোজ মনে করো 5 গ্রাম, হ্যাঁ 5 গ্রাম হিমোগ্লোবিন আছে, এটাতে আছে 6 গ্রাম, এটাতে 7 গ্রাম, এটাতে আছে 4 গ্রাম, এটাতে 3 গ্রাম, এটাতে হচ্ছে তোমার আবার 6 গ্রাম, এরকম একটা ইয়ে আছে, হ্যাঁ প্রতিটা সেলের ভিতরেই একটা হিমোগ্লোবিনের কন্টেন্ট আছে। এখন এটা যে গড় আছে, গড়টা হচ্ছে আমরা কিভাবে পাবো? এই গড়টা হচ্ছে আমাদের এমসিএইচ। এমসিএইচ এর ফর্মুলা কি? হিমোগ্লোবিন ডিভাইডেড বাই টোটাল আরবিসি কাউন্ট। আচ্ছা, এই ফর্মুলাটা কিন্তু খুবই সোজা। মনে করো আমাদের বডিতে তুমি মাইপে পাইলা হচ্ছে আরবিসি কাউন্ট হচ্ছে 5.5 কিউবিক মিলিমিটার, সরি আমি ভুল লিখলাম তো, 5.5 মিলিয়ন, একটু আমি লিখি, হ্যাঁ মনে করো এটা হচ্ছে 5.5 মিলিয়ন পার মিলিমিটার কিউব। ওকে, এটা আছে আরবিসি পরিমাণ। আবার তুমি হচ্ছে কি করলে? হিমোগ্লোবিন মাপলা, হিমোগ্লোবিনের পরিমাণ পাইলে হচ্ছে কত? হিমোগ্লোবিনের পরিমাণ পাইলে হচ্ছে ধরো মনে করো 16 গ্রাম পার ডিএল, হ্যাঁ বা গ্রাম পার 100 ml যেটা আছে। এখন যে ঘটনাটা ঘটলো এটা আমরা কি করব? দেখো এই টোটাল 16 গ্রাম হিমোগ্লোবিন কত কোথায় আছে? এই 5.5 মিলিয়ন আরবিসির মধ্যে আছে, তাই না? তাই তো। তাইলে আমরা কি করছি? একটা আরবিসিতে কয়টা হিমোগ্লোবিন আছে সেটা বাই করার চেষ্টা করছি, একটা আরবিসিতে কি পরিমাণ হিমোগ্লোবিন আছে সেটা বাই করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের মিন কর্পাসুলার হিমোগ্লোবিন। তাইলে টোটাল হিমোগ্লোবিন যে কাউন্ট আছে সেটাকে আরবিসির সংখ্যা দিয়ে যে ভাগ দিব, তাইলে হচ্ছে আমরা পাই যাব হচ্ছে এমসিএইচ। এমসিএইচটা কিসে পাবো? পিকোগ্রাম। পিজি, পিজি দিয়ে কি বুঝাইছি? এটা হচ্ছে আমাদের পিকোগ্রাম। ওকে, বোঝা গেছে? কোনো সমস্যা আছে কিনা একটু বলো তো। আচ্ছা, নর্মাল ভ্যালু হচ্ছে 29 এর মতো, এবার মনে রাখতে পারো পিকোগ্রাম তো 10 টু দি পাওয়ার -12 গ্রাম জানো। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে কালার ইনডেক্স, হ্যাঁ আরেকটা আছে হচ্ছে কালার ইনডেক্স। এই যদি কালার ইনডেক্স হচ্ছে কি মানে দেখো মানে নর্মালি জিনিসটা হচ্ছে এই যে আরবিসি আছে, আরবিসি তো কালার আছে, আরবিসি কালার কি? রেড। এই রেড কালার কেন? হিমোগ্লোবিনের কারণে। তো যদি হিমোগ্লোবিনের পরিমাণ নর্মাল থাকে তাহলে হচ্ছে এই আরবিসি কালারগুলো হচ্ছে আমাদের রেডই থাকবে। কিন্তু যদি এমন হয় যে এইখানে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে, যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন এই হচ্ছে আরবিসি তখন এই আরবিসির যে কালার আছে, হ্যাঁ কালারটা চেঞ্জ হয়। এটাকে হচ্ছে আমাদের কালার ইনডেক্স বলছি আর কি। এটা খুবই ইম্পর্টেন্ট কিছু না, তেমন পড়া লাগবে না, কিন্তু আমাকে এমসিবি এবং এমসিএইচ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখো এরপর যেটা আছে সেটা হচ্ছে মিন কর্পাসুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এমসিএইচসি। এরপর হচ্ছে কি আছে? এটা এমসিএইচসি। আচ্ছা, এমসিএইচসি যেটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে ওই জিনিসটাই বুঝি, হ্যাঁ
কি বুঝি? ওই যে মিন মানে তো গড়, কর্পাসকুলার, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কি আছে। আগেরবারে আমরা দেখছিলাম যে আমাদের ইয়েতে আরবিসি যে ছিল, আরবিসিতে মিন কি পরিমাণ হিমোগ্লোবিন আছে, আর এখন আমরা দেখতেছি হচ্ছে হিমোগ্লোবিন কি দেখতেছি, কনসেন্ট্রেশন দেখতেছি হিমোগ্লোবিনের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন দেখতেছি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট এমসিএইচসি। এখন এমসিএইচসি ফর্মুলা আছে এটা, এমসিএইচসি ইন্টারপ্রিটেশনটা মনে রাখতে হবে। এমসিএইচসি ইন্টারপ্রিটেশন কি? নর্মোক্রমিক। যদি এমসিএইচসি লিমিটের মধ্যে থাকে তাহলে হচ্ছে নর্মোক্রমিক, হ্যাঁ। আর যদি এমসিএইচসি কম থাকে তাহলে হচ্ছে আমাদের হাইপোক্রমিক। তাহলে এমসিএইচসি যদি নর্মাল লিমিটের মধ্যে থাকে তাহলে আমরা কি বলবো? নর্মোক্রমিক। আর এমসিএইচসি যদি নর্মাল রেঞ্জে কম থাকে তাহলে বলবো হচ্ছে আমরা হাইপোক্রমিক। ওকে, আচ্ছা, এখানে আমি একটা এখান থেকে যা মনে রাখতে হবে সেটা আমি আপনাদেরকে একটু আলাদা করে দেওয়ার চেষ্টা করি। ওকে, দেখেন, তাইলে যে জিনিসটা প্রথমে আমাদের তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে এম সি ভি, কি একটা? এম সি ভি। এম সি ভি কি? মিন কর্পাসকুলার ভলিউম। আরেকটা লাগবে হচ্ছে আমাদের এম সি এইচ, আরেকটা লাগবে হচ্ছে এম সি এইচ সি। মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এর ভিতরে 1 নাম্বারটা এবং হচ্ছে এই 3 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দুটি ইন্টারপ্রিটেশন জানতে হবে, এই দুইটা কমলে কি হয়, বেশি হলে কি হয় জানতে হবে। দেখেন, এমসিভিতে যদি আপনি আসেন, এমসিভিতে দেখবেন কি, এমসিভি যদি নর্মাল থাকে, এমসিভি যদি নর্মাল থাকে, হ্যাঁ, নর্মাল থাকতে পারে, বেশি হইতে পারে, কম হইতে পারে, তাই না? যদি নর্মাল থাকে তাহলে আমরা বলবো হচ্ছে নর্মোসাইটিক। কি বলবো? যদি বেশি হয় তাহলে বলবো হচ্ছে ম্যাক্রোসাইটিক। আর যদি কম থাকে তাহলে আমরা বলবো হচ্ছে মাইক্রো। আচ্ছা, এমসিএইচ এর যে ইন্টারপ্রিটেশনটা আছে সেটা দেখেন, সেটা যদি নর্মাল থাকে তাই বলবো হচ্ছে আমরা নর্মো ক্রমিক, হ্যাঁ। আর যদি হচ্ছে কম থাকে তাহলে বলবো হচ্ছে আমরা হাইপোক্রমিক। দেখেন, তাইলে যে জিনিসটা আমি বললাম সেটা হচ্ছে এমসিবি যেটা আছে, এমসিবি ভ্যালু যদি নর্মাল থাকে তাহলে বলবো আমরা নর্মোসাইটিক। এমসিবি ভ্যালু কি বোঝায়? এমসিবি ভ্যালু বোঝায় হচ্ছে আরবিসি সাইজ। কি বোঝায়? আরবিসি সাইজ। ওকে, এমসিবি কি বোঝায়? এমসিবি বোঝায় হচ্ছে আরবিসি সাইজ। এখন আরবিসি সাইজ যদি নর্মাল থাকে তাহলে বলবো আমরা নর্মোসাইটিক, যদি বড় হয় তাহলে বলবো হচ্ছে আমরা ম্যাক্রোসাইটিক, আর যদি রেঞ্জের চেয়ে কম হয় তাকে বলবো হচ্ছে আমরা মাইক্রোসাইটিক। এটা ক্লিয়ার কিনা ভাইয়া? যারা লাইভে আছে একটু বলো। আরেকটা হচ্ছে এমসিএইচসি, আরেকটা কি? আরেকটা হচ্ছে এমসিএইচসি। এমসিএইচসি যেটা আছে সেটা হচ্ছে এখন হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন দেখে, দেখে যে যে আরবিসি গুলো আছে এতে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন ঠিক আছে কিনা। কি দেখে? যে আরবিসি গুলো আছে এতে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন ঠিক আছে কিনা। যদি হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন এমসিএইচসি নর্মাল থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে নর্মোক্রমিক, তখন তাকে কি বলি? নর্মোক্রমিক। আর যদি দেখা যায় যে কনসেন্ট্রেশন কম আছে তাহলে আমরা বলবো হচ্ছে আমাদের হাইপোক্রমিক। তাহলে আমরা কি বলবো? হাইপোক্রমিক। আচ্ছা, এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ট্রিপল স্টার কোশ্চেন, ভাইবাদের জিজ্ঞাসা করবেই 100%, হ্যাঁ। আচ্ছা, পরের স্লাইডে আসি। দেখেন, এই আরবিসির এবারে লাইফ স্প্যান কত এটা একটু বলেন তো, লাইভে যারা আছেন একটু বলেন। আরবিসি যেটা আছে সেটা হচ্ছে লাইফ স্প্যান কত, মানে হচ্ছে আরবিসি কতদিন বাঁচে, হ্যাঁ, আয়ুকাল কত। আরবিসি আয়ুকাল হচ্ছে 120 দিন। কয় দিন? 120। এটা আপনারা সবাই পান। ওকে, তাহলে যেটা আছে তাহলে 120 দিনে কয় মাস হয়? 4 মাস। 120 দিনে কয় মাস? 4 মাস। এটা এখানে বলা আছে। ওকে, তাহলে আরবিসির যে লাইফ স্প্যান আছে সেটা হচ্ছে 120 দিন, মানে কয় মাস? 4 মাস। ওকে, আচ্ছা, এরপর কথা হচ্ছে আরবিসিতে, হ্যাঁ, এখন কথা হচ্ছে আরবিসিতে তো নিউক্লিয়াস থাকে না। এক নম্বর কথা হচ্ছে আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, সাইটোপ্লাজম রেটিকুলাম থাকে না। হ্যাঁ, ম্যাচুরাল আরবিসিতে কি কি থাকে না? নিউক্লিয়াস থাকে না,
মাইটোকন্ড্রিয়া থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। ওকে, কিন্তু আরবিসি কে আমরা একটা সেল বলতেছি, আবার এটা কাজও করতেছে। কিভাবে করতেছে? এইটা করে হচ্ছে এর ভিতর সাইটোপ্লাজমিক এনজাইম থাকে। এর ভিতর কি থাকে? সাইটোপ্লাজমিক এনজাইম থাকে। হ্যাঁ, এগুলি সেলুলার ফাংশন মেনটেন করতে হেল্প করে। কি করে? সেলুলার ফাংশন মেনটেন করতে হেল্প করে। তাইলে ম্যাচিউর আরবিসিতে নিউক্লিয়াস না থাকলেও, মাইটোকন্ড্রিয়া না থাকলেও, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকলেও আছে হচ্ছে সাইটোপ্লাজমিক এনজাইম, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেলুলার ফাংশন করতে হেল্প করে। কি করে? বিভিন্ন ধরনের সেলুলার ফাংশন করতে হেল্প করে। এখন ফাংশন অফ দ্য আরবিসি এনজাইম যেগুলি আছে সেগুলি কি করে? গ্লুকোজের মেটাবলিজম করে। কি করে? গ্লুকোজের মেটাবলিজম করে। এরপর হচ্ছে পায়াবিলিটি, যেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি যেটা আছে, মানে আপনারা জানেন আরবিসি যে সেলগুলো আছে সেগুলো কিন্তু ছোট্ট ছোট্ট ক্যাপিলারির ভিতরেও স্কুইজ করে চলে যেতে পারে। হ্যাঁ, কি পারে? ছোট ছোট ক্যাপিলারির ভিতরে স্কুইজ করে, মানে হচ্ছে মনে করেন আর্মোল করে চলে যেতে পারে। হ্যাঁ, এটাকে বলছে হচ্ছে যে পায়াবিলিটি বা হচ্ছে ফ্লেক্সিবিলিটি অফ দ্য আরবিসি মেমব্রেন। এরপর বলছে হচ্ছে মেমব্রেন আয়রন ট্রান্সপোর্টকে রেগুলেশন করতে পারে। আয়রন যেটা আছে সেটাকে হিমোগ্লোবিনে রাখে Fe2+ ফর্মে। হ্যাঁ, কোন ফর্মে রাখে? Fe2+ ফর্মে। Fe3+ যদি হয় সেটা তো অক্সিডাইজড হয়ে যাবে, তখন সেটা কি হবে? তখন সেটা হচ্ছে মেথহেমোগ্লোবিন। তখন কি হবে? মেথহেমোগ্লোবিন। ওকে, আচ্ছা, এই সাইটোপ্লাজমিক এনজাইমগুলো কি কাজ করে সেটা আপনাদেরকে দেখাইলাম আর কি। হ্যাঁ, এরপর আসে হচ্ছে যখন আরবিসি বয়স হয়ে যায়, প্রায় 4 মাসের কাছাকাছি আরবিসি বয়স হয়ে যায়, তখন যে জিনিসটা ঘটে, এই মেটাবলিক যে সিস্টেমটা আছে এনজাইম ভিত্তিক, সেটা ডিটোরিয়েট করে, সেটা আগের মতো কাজ করে না। হ্যাঁ, তার ফলে এক সময় কি হয়, এই এনজাইমের অ্যাক্টিভিটিগুলো আস্তে আস্তে কমে যায়, এবং হচ্ছে যেই সেলটা আছে আরবিসি বা যে সেলটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্র্যাজাইল হয়ে যায়। ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর হয়ে যায়। হ্যাঁ, ফ্র্যাজাইল হয়ে যায়। তাহলে কি হইলো? আরবিসির যে মেটাবলিক সিস্টেম আছে এটা একসময় ডিটোরিয়েট করে, যখন ডিটোরিয়েট করে তখন হচ্ছে এনজাইমেটিক অ্যাক্টিভিটি কমে যায়, এবং হচ্ছে আমাদের এই যে সেল আছে এই সেলটা হচ্ছে ফ্র্যাজাইল হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন মনে করে এই যে এত সময় হয়ে গেছে, এরপর হচ্ছে আরবিসি মেমব্রেনটা ফ্র্যাজাইল হয়ে গেছে। এরপর এটা যে কাজ করে সেটা হচ্ছে এই আরবিসি সেলগুলো হচ্ছে নরমালি রাপচার হয়ে যায়। রাপচার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই রাপচারটা কখন হয়? যখন হচ্ছে ন্যারো ব্লাড ভেসেল দিয়ে যায়। তো কখন হয়? যখন হচ্ছে ন্যারো ব্লাড ভেসেল দিয়ে যায়। ওকে, কখন হবে তাহলে? যখন হচ্ছে ন্যারো ব্লাড ভেসেল দিয়ে যাবে তখন হচ্ছে এগুলো ফ্র্যাজাইল হয়ে যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, সরি। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে এটা তো বুঝলাম। এখন আরবিসি যে ডিস্ট্রাকশন হয় সেটা হচ্ছে মেনলি 2 জায়গায় হয়। হ্যাঁ, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম যেটা আছে সেখানে হয়। হ্যাঁ, এখানে স্প্লিনের ডিস্ট্রাকশন হয়। একটা সাইড কি? একটা সাইড হচ্ছে স্প্লিন। একটা সাইড কি? একটা সাইড হচ্ছে স্প্লিন। এইখানে যখন এই আরবিসি গুলো রাপচার হয়, যখন হচ্ছে স্প্লিনের ভিতর দিয়ে যায়, যখন হচ্ছে স্প্লিনের ভিতর দিয়ে যায় তখন হচ্ছে এই আরবিসি গুলো রাপচার হয়। স্প্লিন কি হিসাবে কাজ করে? মেকানিক্যাল ফিল্টার হিসাবে কাজ করে। আচ্ছা, আমি একটু মনে করাই দিই আপনাদেরকে। আপনারা পড়ছিলেন, হ্যাঁ, লোহিত রক্তকণিকার কবরস্থান, লোহিত রক্তকণিকার কবরস্থানকে স্প্লিন বা প্লিহা, তাই না? আচ্ছা, এই যে স্প্লিনের কাজটা কেন একে লোহিত রক্তকণিকার, হ্যাঁ, কবরস্থান বলা হয় সেটার ব্যাখ্যাটা আমরা একটু দেখি। দেখেন, যেটা হচ্ছে আরবিসি যখন আছে, আরবিসি রাপচার হয় স্প্লিনে, একটা মেকানিক্যাল ফিল্টারের মতো কাজ করে। এইখানে যে জিনিসটা আছে সেইটা হচ্ছে আরবিসিতে হচ্ছে রেড পাল্প থাকে। আমি একটু ছবিটা আপনাদের দেখাই দেবো এখনই। হ্যাঁ, আরবিসিতে কি থাকে? রেড পাল্প থাকে, হোয়াইট পাল্প থাকে। এবং রেড পাল্প যেটা আছে সেটা হচ্ছে সেটার মধ্যে দিয়ে যখন আরবিসি যায়, এটা একটা ন্যারো স্পেস, এটা একটা কি স্পেস? ন্যারো স্পেস। সেটার মধ্যে দিয়ে যখন আরবিসি যায় তখন কি হয়? এই যে এই ছোট স্পেসে যাওয়ার সময় হচ্ছে ভেঙে যায়। আচ্ছা, যেমন দেখেন যে ঘটনাটা ঘটেছে, রেড পাল্প এখান থেকে স্প্লিনিক কর্ড বলে এটাকে আমরা। হ্যাঁ, বিলবোস কর্ড বলে আর কি। আচ্ছা, যাই হোক, এই স্প্লিনিক যে কর্ড আছে এই স্প্লিনিক কর্ডে হচ্ছে মাত্র 3 মাইক্রোমিটার ওয়াইড। কত? মাত্র 3 মাইক্রোমিটার ওয়াইড। আর আরবিসি হচ্ছে 8 মাইক্রোমিটার ওয়াইড। এখন সে যখন হচ্ছে
ওই স্প্লিনিক কর্ডের মধ্যে দিয়ে মাত্র 3 মিলিমিটার ওয়াইড যে জায়গাটা আছে সেটা দিয়ে যাইতে যাবে, তখনই কিন্তু সে রাপচার হয়ে যাবে বা ভেঙে যাবে। তাহলে আরবিসি যে জিনিসটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখেন, এটা কিন্তু আপনারা হয়তো অনেক জায়গায় পড়ছেন, হ্যাঁ, অনেক বই পড়ছেন বা গাইড টাইড পড়ে আইটেম দিচ্ছেন বা আইটেম দিচ্ছেন বা কলেজে লিখতেছে, এই কথাগুলো কিন্তু কেউ বলবে না। আমি আপনাকে বলতেছি, দেখেন, তাইলে আরবিসি যেটা আছে, আরবিসি যে আমাদের আরবিসি যে ফ্রাজাইল হবে, আরবিসি যে ধ্বংস হবে, তার জন্য কি করতে হবে? আরবিসি হচ্ছে যখন ন্যারো ভেসেলসে যায় তখন, এটা হচ্ছে অ্যাজ এ হোল কথাবার্তা। এখন স্প্লিনের যে ঘটনাটা ঘটে, স্প্লিনের যে রেড পাল্প আছে ওখানে আছে হচ্ছে স্প্লিনিক কর্ড। স্প্লিনিক কর্ড যেটা আছে, হ্যাঁ, এই স্প্লিনিক কর্ডের যেই মাত্রা হচ্ছে 3 মাইক্রোমিটার, আর আমাদের আরবিসি হচ্ছে অ্যারাউন্ড 8 মাইক্রোমিটার। যখন এই 8 মাইক্রোমিটারের আরবিসি এই 3 মাইক্রোমিটারের এই স্প্লিনিক কর্ড দিয়ে পাস করতে যায়, তখনই হচ্ছে এই আরবিসি গুলো ভেঙে যায়, তখনই এই আরবিসি গুলো হচ্ছে ভেঙে যায়। ওকে, আচ্ছা। এই যে দেখেন, স্প্লিনেক্টমি মানে হচ্ছে অনেক সময় অনেক ডিজিজ হচ্ছে স্প্লিন অনেক বড় হয়ে যায়, স্প্লিনিক অ্যাবসেস হয়, হ্যাঁ, বা স্প্লিনিক রাপচার হয়, তখন হচ্ছে কি করতে হয়? আমাদের এই স্প্লিনটা কেটে ফেলতে হয়। স্প্লিন কেটে ফেলাকে বলা হচ্ছে স্প্লিনেক্টমি। একটু আচ্ছা, কোনো কিছু কেটে ফেলে দেওয়াকে বলা হচ্ছে একটমি। কোনো কিছু কেটে ফেলে দেওয়াকে বলা হচ্ছে একটমি। ওকে, কোনো কিছু কেটে ফেলে দেওয়াকে বলা হচ্ছে একটমি। এটা একটু মাথায় রাখেন, এটা একটা মেডিকেল টার্মিনোলজি। ওকে, যখন স্প্লিনেক্টমি হবে, যখন স্প্লিন থাকবে না, তখন হচ্ছে অনেক পুরান আরবিসি বা হচ্ছে অ্যাবনর্মাল আরবিসি হচ্ছে সার্কুলেশনে থাকবে। ওকে, তখন হচ্ছে অনেক ওল্ড আরবিসি যেগুলি আছে, অ্যাবনর্মাল আরবিসি হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে আপনি পাবেন, হ্যাঁ, পেরিফেরাল ব্লাডে পাবেন। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে ওটা গেল স্প্লিন, এরপর হচ্ছে ম্যাক্রোফেজ। যখন ম্যাক্রোফেজে আরবিসি রাপচার হয়, তখন হচ্ছে হিমোগ্লোবিন রিলিজ হয়। হ্যাঁ, ওই যে যখন আমি স্প্লিন বললাম, স্প্লিনে কি হয়? স্প্লিনে যে ঘটনাটা ঘটে, গোলাম মোস্তফা সাহেব আপনি আসছেন? আচ্ছা, একটুমি, তাহলে একটুমি মানে কি? একটুমি মানে হচ্ছে কেটে ফেলে দেওয়া, আর কাটছি শুধু, এটা বলে হচ্ছে টমি। হ্যাঁ, আচ্ছা। কোলেসিস্টেকটমি, একটমি মানে কি? কোলেসিস্টেকটমি মানে হচ্ছে ওই গল ব্লাডারে কোনো একটা পলিপ হয়েছে বা গল ব্লাডারে একটা স্টোন হয়েছে, তার জন্য পুরো গল ব্লাডার বা পিত্ত থলি ফেলে দিচ্ছেন, এটা হচ্ছে একটমি। ঠিক আছে, আবার ল্যাপারোটমি বলে, হ্যাঁ, ওখানে খালি হচ্ছে খালি কাটছি আমরা ল্যাপারোস্কোপি করে, কিন্তু হচ্ছে একদম ফেলে দিইনি। ওকে, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো ভাই, তাহলে আমরা কি দেখছি? আমরা হচ্ছে স্প্লিনেরটা শিখে গেছি। এখন আমরা আসবো হচ্ছে ম্যাক্রোফেজে। এখন স্প্লিনে যেটা হয় মেনলি, সেই ঘটনাটা হচ্ছে স্প্লিনেই মেনলি হচ্ছে আমাদের আরবিসি গুলা রাপচার হয়। রাপচার হওয়ার পরে আরবিসির ভিতরে কি আছে? আরবিসির মধ্যে আছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন গুলো কোথায় চলে আসে? ব্লাডে চলে আসে। হিমোগ্লোবিন গুলো কোথায় চলে আসে? ব্লাডে চলে আসে। যখনই ব্লাডে চলে আসে, তখনই এই হিমোগ্লোবিনটা একটা ফরেন সাবস্টেন্স, নর্মাল তো বডিতে থাকে না, হ্যাঁ, মানে উন্মুক্ত অবস্থায় ফ্রি হিমোগ্লোবিন থাকে না। তখন কি হয়? এটা ম্যাক্রোফেজ দ্বারা ফ্যাগোসাইটোসিস হয়। ম্যাক্রোফেজ দ্বারা কি হয়? ম্যাক্রোফেজ দ্বারা ফ্যাগোসাইটোসিস হয়। আপনারা পড়ছেন না ফ্যাগোসাইটোসিস করে মামনি? হ্যাঁ, ম্যাক্রোফেজ, এরপর হচ্ছে মনোসাইট, এটা হচ্ছে আমাদের নিউট্রোফিল, তাই তো? আচ্ছা, তাহলে যে ঘটনাটা ঘটে ম্যাক্রোফেজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। ওকে, আচ্ছা। এই যে কোনগুলা করে? মেনলি হচ্ছে কাপ্পার সেল অফ দ্য লিভার, হ্যাঁ, লিভারের কাপ্পার সেল, আর এটা হচ্ছে ম্যাক্রোফেজ ইন স্প্লিন এবং হচ্ছে বোন ম্যারো ম্যাক্রোফেজ গুলো। ওকে, আচ্ছা। এই এই কোশ্চেনটা কিন্তু খুবই কমন কোশ্চেন মনে হয় মেডিকেল অ্যাডমিশন টেস্টে, যে যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে? কাফার সেল বলে, তাই না? আচ্ছা, তাহলে এই আরবিসি যেটা আমি দেখলাম, আমি শেষ করে আমি একটা রিভিউ দেই। তাহলে আরবিসি যে ডিস্ট্রাকশন আছে, আরবিসি ডিস্ট্রাকশনটা কিভাবে হচ্ছে আসলে? যখন আরবিসি হচ্ছে এইজিং হচ্ছে, আরবিসি যখন বয়স হয়ে যাচ্ছে, তখন হচ্ছে যেমন আরবিসি আয়ুকাল হচ্ছে 4 মাস বা 120 দিন, এটা কাছাকাছি সময় যখন আরবিসি চলে আসতেছে, তখন এই আরবিসি গুলো যে মেমব্রেন আছে, এটা হচ্ছে ফ্র্যাজাইল বা হচ্ছে ভঙ্গুর হয়ে যাচ্ছে। ওকে, এগুলো হচ্ছে ফ্র্যাজাইল বা হচ্ছে ভঙ্গুর হয়ে যাচ্ছে। যখনই ফ্র্যাজাইল বা ভঙ্গুর হয়ে যাচ্ছে, তখনই কি করে? এগুলি স্প্লিন দিয়ে যাইতে হয়। কইতে যাইতে হয়? স্প্লিন দিয়ে ব্লাড সবসময় পাস করতে হয়। তো স্প্লিনে যখন যায়, স্প্লিনে একটা জায়গা আছে যেটাকে রেড পাল্প বলি, আরেকটা পার্ট আছে হোয়াইট পাল্প। তো রেড পাল্প যেটা আছে, রেড পাল্পের ভিতরে থাকে হচ্ছে স্প্লিনিক কর্ড। কি থাকে? স্প্লিনিক কর্ড। এই যে স্প্লিনিক কর্ড আছে, এই স্প্লিনিক কর্ডের আপনার যেই ডায়ামিটার আছে, এটা মাত্র 3 মাইক্রোমিটার। আর আরবিসি যেটা আছে সেটা হচ্ছে 8 মাইক্রোমিটার। যখন এই 8 মাইক্রোমিটার আরবিসি 3 মাইক্রোমিটার এই স্প্লিনিক কর্ড দিয়ে যেতে নেয়, তখনই হচ্ছে এটা রাপচার হয়ে যায় বা ফেটে যায়। ফেটে যাওয়ার পর কি হবে? এটা যখন ব্লাডে রিলিজ হয়, তখন হচ্ছে এই আমাদের লিভার বা হচ্ছে আমাদের স্প্লিন বা হচ্ছে আমাদের বোন ম্যারোর যে ম্যাক্রোফেজগুলো আছে, এই ম্যাক্রোফেজগুলা এই হিমোগ্লোবিন যে রিলিজ হয়, হিমোগ্লোবিনকে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে ফেলে। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে দেখেন ফেট অফ হিমোগ্লোবিন কম্পোনেন্ট। এই হিমোগ্লোবিন কম্পোনেন্টের ফেট কি সেটা নিয়ে আমরা একটু আলাপ করব। ওকে, আচ্ছা। দেখেন
কি হয়েছে তাহলে ওই হিমোগ্লোবিনটা কি হয়েছে ফ্যাগোসাইটোসিস হয়েছে কারে দিয়ে ফ্যাগোসাইটোসিস হয়েছে ম্যাক্রোফেজকে দিয়ে ফ্যাগোসাইটোসিস হয়েছে কাকে দিয়ে ফ্যাগোসাইটোসিস হয়েছে ম্যাক্রোফেজকে দিয়ে ফ্যাগোসাইটোসিস হয়েছে এখন ফ্যাগোসাইটোসিস হওয়ার পর যে ঘটনাটা ঘটে হিমোগ্লোবিনের ভিতর কি ছিল আর হিমোগ্লোবিন দেখেন আমি যদি একটু মনে করাই দেই দেখেন হিমোগ্লোবিনের ভিতর ছিল দুইটা জিনিস একটা ছিল হচ্ছে কি আমাদের একটা ছিল হচ্ছে আয়রন Fe2 প্লাস আর এটা ছিল হচ্ছে আমাদের পোরফাইনিন রিং তাই না এই দুটো জিনিস ছিল না হিমোগ্লোবিনের ভিতর ছিল কি না ছিল তাহলে এখন এই দুইটা জিনিস তো পাওয়া যাবে তাহলে আমরা এখানে কি কি পেলাম দেখেন যখন ম্যাক্রোফেজ দিয়ে ফ্যাগোসাইটোসিস দুইটা জিনিস পাবো এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে আয়রন এক নাম্বার কি এক নাম্বার আয়রন দুই নাম্বার হচ্ছে পোরফাইনিন রিং এখন আসেন আয়রন কি হবে আয়রন হচ্ছে হিমোগ্লোবিন থেকে রিলিজ হয়ে গেল রিলিজ হয়ে আয়রন কোথায় চলে যাবে আয়রন চলে যাবে হচ্ছে ব্লাডে আয়রন কই যাবে আয়রন যাবে হচ্ছে আমাদের ব্লাডে ওকে আয়রন কোথায় চলে গেল আয়রন হচ্ছে ব্লাডে চলে গেল এখন আয়রন যে ব্লাডে চলে যাবে কি হবে আমি বলছিলাম ব্লাডে একটা জিনিস থাকে যার নাম হচ্ছে যেটা হচ্ছে আয়রনকে ক্যারি করে ব্লাডে একটা সাবস্টেন্স থাকে যেটা হচ্ছে আয়রনকে ক্যারি করে যার নাম হচ্ছে অ্যাপোট্রান্সফেরিন নাম কি অ্যাপোট্রান্সফেরিন এই যে অ্যাপোট্রান্সফেরিন ছিল এই অ্যাপোট্রান্সফেরিনের সাথে এই আয়রনটা যুক্ত হবে যুক্ত হয়ে কি তৈরি করবে ট্রান্সফেরিন তৈরি করবে ট্রান্সফেরিন তৈরি করবে ঠিক আছে এই ট্রান্সফেরিন কোথায় চলে যাবে এই ট্রান্সফেরিন চলে যাবে হচ্ছে বোন মেরুতে চলে যাবে হ্যাঁ কিছু চলে যাবে হচ্ছে বোন মেরুতে যে হচ্ছে সেগুলো আবার আরবিসি সিনথেসিসে ইউজ হবে আর কিছু হচ্ছে কই যাবে লিভার এবং আদার টিস্যুতে যে জমা থাকবে জমা যখন থাকবে কিভাবে থাকবে যখনই এই ব্লাড থেকে ট্রান্সফেরিনটার আয়রনকে ছেড়ে দিবে হ্যাঁ ছেড়ে দিয়ে অ্যাপোট্রান্সফেরিন হবে আবার ওইটা যখন সেলে যাবে তখন সেলে কি হবে সেলে ছিল হচ্ছে আমাদের অ্যাপোফেরিটিন সেটা অ্যাপোফেরিটিনের সাথে যুক্ত হয়ে আমাদের কি হিসাবে থাকবে এই যুক্ত হয়ে হচ্ছে ফেরিটিন হিসাবে থাকবে আমি একটু একটা ছবি আঁকি একটু বোঝানোর চেষ্টা করি আচ্ছা মনে করেন এটা আপনার যে জিনিসটা ঘটলো এখানে হচ্ছে ম্যাক্রোফেজ এটাকে যদি আপনি একটা এটাকে হচ্ছে আপনি একটা ম্যাক্রোফেজ চিন্তা করেন হ্যাঁ এটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ এটা কি এটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ এই ম্যাক্রোফেজ কি করছে ফ্যাগোসাইটোসিস করে এই হিমোগ্লোবিন থেকে আমাদের Fe2 প্লাস যেটা আছে Fe2 প্লাস হ্যাঁ ফ্যাগোসাইটোসিস করে কি করছে Fe2 প্লাস ঠিক আছে আর হচ্ছে পোরফাইনিন রিং পিআর লিখলাম ওকে আচ্ছা আবার পিআর অন্য কিছু পাবেন না কেউ আচ্ছা এই পোরফাইনিন রিং আর আয়রন তৈরি করছে আয়রনটার কথা বলছি আয়রনটা তো এটা ম্যাক্রোফেজ আর এই চারপাশে আছে কি এই চারপাশে আছে হচ্ছে ব্লাড ভেসেল আমি হচ্ছে একটা ব্লাড ভেসেল আঁকি দাঁড়ান আচ্ছা দেখেন এদিকে হচ্ছে একটা ব্লাড ভেসেল আঁকলাম হ্যাঁ এটা হচ্ছে কি একটা ব্লাড ভেসেল ওকে এই যে Fe2 প্লাস আছে এই Fe2 প্লাসটা কি করবে এই Fe2 প্লাসটা হচ্ছে এইখান থেকে হচ্ছে কই চলে আসবে এখান থেকে হচ্ছে ব্লাডে চলে আসবে ওকে তাহলে এখানে হচ্ছে Fe2 প্লাস এখন এই যে ব্লাড ভেসেলটা ছিল এই ব্লাড ভেসেলের ভিতর হচ্ছে আগে থেকে কিছু জিনিস ছিল আগে থেকে কি ছিল আগে থেকে ছিল হচ্ছে অ্যাপোট্রান্সফেরিন ছিল আগে থেকে তখন কি হবে এই Fe2 প্লাসটা এই যে এই Fe2 প্লাসটা হচ্ছে অ্যাপোট্রান্সফেরিনের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে হচ্ছে কি তৈরি করবে ট্রান্সফেরিন তৈরি করবে যুক্ত হয়ে কি তৈরি করবে ওকে কি যুক্ত করবে ট্রান্সফেরিন তৈরি করবে এই যে ট্রান্সফেরিন তৈরি করলো এই ট্রান্সফেরিন কি করবে এই ট্রান্সফেরিন হচ্ছে ব্লাডেই চলতে থাকবে এটা হচ্ছে কই থাকবে সার্কুলেশনে এখন সার্কুলেশন থেকে কি কাজ করবে এ হচ্ছে দুইটা জায়গায় যাবে একটা জায়গার নাম হচ্ছে বোন মেরো বোন মেরো যে কি তৈরি করবে আরবিসি প্রোডাকশন করবে ওকে প্রোডাকশন করবে আর কিছু হচ্ছে সেলে যাবে মনে করেন এটা একটা সেল এটা কি এটা একটা সেল এটা কি সেল এটা ধরেন আপনি লিভার সেল হ্যাঁ লিভার সেল বা হচ্ছে হেপাটোসাইট এখন এই যে ট্রান্সফেরিনটা আছে এই ট্রান্সফেরিনটা যখন এখানে আসবে হ্যাঁ তখনই সে কি করবে এই Fe2 প্লাসটা ছেড়ে দিবে
Fe2+ কি করবে, Fe2+ ছেড়ে দিবে। সে Fe2+ যখন ছেড়ে দিবে তখন Fe2+টা কি করবে, এই Fe2+টা হচ্ছে এই সেলে প্রবেশ করবে। ওকে, Fe2+টা কই প্রবেশ করবে, সেলে প্রবেশ করবে। Fe2+টা যখন সেলে প্রবেশ করবে তখন সেলের ভিতর ছিল হচ্ছে অ্যাপোফেরিটিন। সেলের ভিতর কি ছিল, অ্যাপোফেরিটিন। ওই অ্যাপোফেরিটিনের সাথে Fe2+ যোগ হয়ে হচ্ছে ফেরিটিন তৈরি করবে। Fe2+ যুক্ত হয়ে কি করবে, ফেরিটিন তৈরি করবে। ভাই এটা বুঝছো কিনা, যারা লাইভে আছে একটু বলেন ভাই, এটা বুঝছেন কিনা আপনারা। আমি একটু আবার বলি, এটা একটু টাফ। হ্যাঁ, যেটা হচ্ছে এই ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে হিমোগ্লোবিন থেকে পোরফাইনিন রিং এবং Fe2+ উৎপন্ন হয়েছে। এই Fe2+ যখন ম্যাক্রোফেজ থেকে বেরিয়ে সার্কুলেশনে আসবে তখন সেটি অ্যাপোট্রান্সফেরিনের সাথে যুক্ত হবে। অ্যাপোট্রান্সফেরিনের সাথে যুক্ত হয়ে হচ্ছে ট্রান্সফেরিন হিসেবে সার্কুলেশনে থাকবে। কি হিসাবে সার্কুলেশনে থাকবে, ট্রান্সফেরিন হিসেবে সার্কুলেশনে থাকবে। এই যে এই ট্রান্সফেরিন কি হতে পারে, এটা বোন মেরুতে যাবে, বোন মেরুতে যাওয়া হচ্ছে আরবিসি তৈরিতে ইউজ হতে পারে। আবার কি করতে পারে, সে হচ্ছে বিভিন্ন সেল, যেমন হচ্ছে লিভারের সেল, হ্যাঁ হেপাটোসাইট বা হচ্ছে লিভার সেলে যেতে পারে। সে যখন লিভার সেলের কাছাকাছি আসবে তখন হচ্ছে কি করবে, এই ট্রান্সফেরিনটা Fe2+ ছেড়ে অ্যাপোট্রান্সফেরিন হয়ে যাবে আর এই Fe2+টা হচ্ছে সেলের ভিতরে প্রবেশ করবে। এই যে সেলটা দেখেন, এই সেলের ভিতরেই আগে থেকে ছিল কি ছিল, আগে থেকে ছিল হচ্ছে ফেরিটিন। কি ছিল, অ্যাপোফেরিটিন। এই ফেরিটিনের সাথে Fe2+ হচ্ছে যুক্ত হয়ে ফেরিটিন হিসেবে হচ্ছে এখানে থাকবে। আশা করি সবাই বুঝছেন, না বুঝলে তো আমি আসি। আচ্ছা, এরপর আসেন হচ্ছে পোরফাইনিন রিং। এই যে পোরফাইনিন যে রিংটা আছে এটা হচ্ছে কিসে পরিণত হবে, এটা হচ্ছে বিলিরুবিনে পরিণত হবে। এটা কিসে পরিণত হবে, বিলিরুবিন। এটা একটু মাথায় রাখতে হবে, কিসে পরিণত হইলো, বিলিরুবিনে পরিণত হইলো। এইটাতে যে জিনিসটা হয়, আমি একটা এজ এ হোল বলতেছি, পরে আপনাদের ছবি দেখাবো। বিলিরুবিনটা হচ্ছে ব্লাডে রিলিজ হয়, ব্লাড থেকে হচ্ছে লিভার হয়ে বাইল হয়ে ইন্টেস্টাইন দিয়ে বডি থেকে বের হয়ে যায়। তাইলে কিছু হচ্ছে আমাদের আবার ইউরিনারি সিস্টেম দিয়ে বের হয়। হ্যাঁ, আচ্ছা, পোরফাইনিন রিং যেটা আছে সেটা কিসে পরিণত হয়, বিলিরুবিনে পরিণত। এটা একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে বিলিরুবিনে পরিণত হয়। আচ্ছা, এই যে বেসিক কনসেপ্টস অফ বাইল, আর এটা হচ্ছে বিলিরুবিন নিয়ে একটু কথা বলা হয়েছে। বাইল যেটা আছে, বাইল মানে হচ্ছে পিত্ত। বাইল মানে কি, বাইল মানে হচ্ছে পিত্ত। পিত্ত কোথায় উৎপন্ন হয় বলেন তো, পিত্ত রস যেটা, পিত্ত রস কোথায় উৎপন্ন হয়, পিত্তথলিতে। পিত্তথলিতে তৈরি হয় কিনা ভাইয়া বলেন। বাইল বা পিত্ত যেটা আছে সেটা তৈরি হয় হচ্ছে লিভারে। কোথায় তৈরি হয়, লিভারের থেকে তৈরি হয়। কই থেকে তৈরি হয়, লিভার থেকে তৈরি হয়। হ্যাঁ, আর এই যে বাইল সল্ট যেগুলি আছে, বাইল সল্ট হচ্ছে, বাইলগুলা হচ্ছে একসময় সল্টে পরিণত হয়। হ্যাঁ, এই সল্টগুলো হচ্ছে আমাদের ডাইজেশন এবং হচ্ছে অ্যাবজর্পশনে হেল্প করে। আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই বাইলের সাথে কিছু সাবস্টেন্স আছে যেগুলো এক্সক্রিশন হয়, কিছু ভারী ধাতু আছে। কি আছে, কিছু ভারী ধাতু আছে, মেটাল আছে, সেগুলো হচ্ছে বাইলের সাহায্যে এক্সক্রিশন হয়। আর যেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এক্সক্রিট হয় সেটা হচ্ছে বিলিরুবিন। এটা হচ্ছে গ্রিনিশ ইয়েলো পিগমেন্ট। এটা কি, এটা হচ্ছে বিলিরুবিন। এটা কি জিনিস, এটা হচ্ছে গ্রিনিশ ইয়েলো পিগমেন্ট। ওকে, আচ্ছা, এরপর বলা হয়েছে যে এই যে হিমোগ্লোবিন ডিগ্রেডেশনটা আছে, এই হিমোগ্লোবিন ডিগ্রেডেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের বিলিরুবিন। তাহলে এখানে কি বলছে, এখানে কিছুই বলিনি, এখানে বাইল নিয়ে একটু কথা বলছে। বাইল বা পিত্ত যেটা আছে, হ্যাঁ, বাইল বা পিত্ত যেটা আছে সেটা হচ্ছে কই হয়েছে, সেটা হচ্ছে আমাদের লিভারে তৈরি হবে এবং হচ্ছে এই বাইল সল্টগুলো কি করবে, আমাদের ডাইজেশন এবং হচ্ছে অ্যাবজর্পশনে হেল্প করবে। আর দেখেন এই বাইল যেটা হচ্ছে একটা রুট অফ এক্সক্রিশন হিসেবে কাজ করবে। হ্যাঁ, এই যে এক্সক্রিশনে কাজ করলো বাইল, এই যে বাইলটা এক্সক্রিশনে গেল, তাই না, বাইলটা এক্সক্রিশনে গেল, এই বাইলটা এক্সক্রিশনে যে যাচ্ছে তখন সে কাকে নিয়ে যাচ্ছে, বিলিরুবিনকে নিয়ে যাচ্ছে। ওকে, তার মানে বিলিরুবিন এক্সক্রিশনের জন্য কিন্তু আমাদের বাইল দরকার আছে। বিলিরুবিন এক্সক্রিশনের জন্য হচ্ছে আমাদের বাইল দরকার আছে। ওকে, আচ্ছা, এরপর বলছে কি, এই বিলিরুবিনটা হচ্ছে মেজর ইন প্রোডাক্ট অফ দ্য হিমোগ্লোবিন ডিগ্রেডেশন। এই বিলিরুবিনটা হচ্ছে খুবই ইউজফুল হচ্ছে হেমোলাইটিক ব্লাড ডিজিজ এবং হচ্ছে লিভার ডিজিজ। আপনাদের যে আমরা বলি না জন্ডিস হয়েছে, জন্ডিস গ্রামগঞ্জে বা আপনার সব জায়গায় বলেন তো জন্ডিস হয়েছে, এই জন্ডিসের হলে আমরা যেই টেস্টটা করি 1 নাম্বার সেটা হচ্ছে বিলিরুবিন। এটা কি আমাদের বিলিরুবিন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ব্রেকডাউন অফ দ্য আরবিসি প্রোডাকশন অফ বিলিরুবিন। আমি বলছি আরবিসি এভারেজ লাইফ টাইম হচ্ছে 120 দিন। আরবিসি এভারেজ লাইফ টাইম কত, 120 দিন। যখন আরবিসি গুলো এস্ট হয়, হ্যাঁ, তখন সেগুলো হচ্ছে ফ্রাজাইল হয় এবং হচ্ছে সার্কুলেশনে রাপচার হয়। কিভাবে রাপচার হয় এটাও কিন্তু আমি শিখাই দিয়েছি। স্প্লিনের জায়গায় কোথায় হচ্ছে কি হচ্ছে এটা আমি আপনাকে বলেছি। এরপর হচ্ছে হিমোগ্লোবিন যখন রিলিজ হয় তখন ম্যাক্রোফেজ দ্বারা ইয়া হয়, আপটেক হয়। ম্যাক্রোফেজ আরেক নাম হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের পার্ট ম্যাক্রোফেজ। এরপর যেটা আছে সেটা হচ্ছে হিম এবং গ্লোবিনে পরিণত হয়, হিম এবং গ্লোবিনে
বিলিরুবিনে পরিণত হয়। এরপর হিম থেকে কি হয় সেটাও কিন্তু আমরা বলছি। হিমের ভিতরে আছে কি কি আছে, আয়রন আছে, আর এটা হচ্ছে পোরোফাইরিন রিং আছে। ওকে, হিমের ভিতরে কি কি আছে, আয়রন আছে এবং হচ্ছে পোরোফাইরিন রিং আছে। এই যে ফ্রি আয়রন যেটা আছে সেটা ট্রান্সপোর্টের ফেরিটিনের সাহায্যে হয়ে গেল শেষ। আরেকটা যেটা আছে এই যে পোরোফাইরিন যেটা আছে, পোরোফাইরিন থেকে পাবো হচ্ছে 4টা পাইরুল রিং। পোরোফাইরিন কি দিয়ে গঠিত হয়েছিল, পোরোফাইরিন 9 কি দিয়ে গঠিত হয়েছিল, হেপাটাইটিস বি ভ্যাকসিন বা জন্ডিস যখন বলবো তখন হেপাটাইটিস বি সম্পর্কে ব্যাপক আলোচনা করবো। হ্যাঁ আচ্ছা, বলতেছি আমি, সমস্যা নেই, অবশ্যই বলবো, তুমি ক্লাসে থাকো। আচ্ছা, এই যে যেটা আছে এই যে 4টা পাইরুল রিং বা প্রোটোপোরোফাইরিন যেটা আছে সেটা থেকে হচ্ছে বিলিরুবিন তৈরি হয়। কিভাবে তৈরি হয়, একটা বিলিভার্টিন তৈরি হয়, এরপর হচ্ছে ইয়েতে তৈরি হয়। এখন বিলিরুবিনের কিছু পার্ট আছে, একটা হচ্ছে ফ্রি বিলিরুবিন, হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের ফ্রি বিলিরুবিন আনকনজুগেটেড, আরেকটা হচ্ছে আমাদের কনজুগেটেড বিলিরুবিন বলি আমরা। আচ্ছা, এরপর হচ্ছে এইগুলি ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়। এরপর হচ্ছে এই বিলিরুবিন গুলো হচ্ছে ম্যাক্রোফেজ থেকে হচ্ছে রিলিজ হয়। এরপর হচ্ছে ইমিডিয়েটলি যেটা আছে প্লাজমা অ্যালবুমিনের সাথে বাইন্ড করে এবং হচ্ছে আমাদের ব্লাড এবং হচ্ছে ইন্টেস্টাইনাল ফ্লুইডের মাধ্যমে সে এক সময় বডি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে আর কি, এটা হচ্ছে তার কাজ। আচ্ছা দেখুন, হেপাটিক আপটেক এবং কনজুগেশন যেটা আছে, আচ্ছা আমি একটু আপনাদেরকে একটু নিয়ে যাই এখানে, এই ছবিটা একটু দেখেন, এই ছবিটা দেখলে বুঝবেন। এই ছবিটা আগে ক্লিয়ার করি, এরপর হচ্ছে আমি ব্যাখ্যা দিলে আপনি ভালো বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এই যে ফ্র্যাজাইল রেড ব্লাড সেল ছিল সেটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মাধ্যমে হচ্ছে কিতে পরিণত হইলো, হিম এবং গ্লোবিনে পরিণত হয়েছে। হ্যাঁ, হিম যেটা তৈরি হয়েছে, হ্যাঁ প্রোটোপোরোফাইরিন 9 যেটা বলছিলাম আমি, এখান থেকে হিম হচ্ছে হিম অক্সিজিনেস, কি হিম অক্সিজিনেস একটা এনজাইম আছে, সেটা উপস্থিত হচ্ছে বিলিভার্ডিনে পরিণত হয়েছে। কিভাবে সে পরিণত হয়েছে, বিলিভার্ডিন। এই বিলিভার্ডিনটা কিসে পরিণত হয়েছে, আনকনজুগেটেড বিলিরুবিনে পরিণত হয়েছে। বিলিভার্ডিন কিসে পরিণত হয়েছে, আনকনজুগেটেড বিলিরুবিনে পরিণত হয়েছে। এই আনকনজুগেটেড বিলিরুবিন যেটা আছে সেটা হচ্ছে লিভারে যে, হ্যাঁ, গ্লুকোনিক অ্যাসিডের সাথে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে, কনজুগেটেড বিলিরুবিনে পরিণত হয়েছে। এই কনজুগেটেড বিলিরুবিন আবার ব্যাকটেরিয়াল অ্যাকশনের মাধ্যমে আমাদের ইউরোবিলিনোজেনে পরিণত হয়। কিসে পরিণত হয়, ইউরোবিলিনোজেন। এটা হচ্ছে ইন্টেস্টাইনের কথা বলতেছে। হ্যাঁ, এটা কিসে পরিণত, ইউরোবিলিনোজেন। ইউরোবিলিনোজেন আবার হচ্ছে স্টার্কোবিলিনোজেনে পরিণত হয়। স্টার্কোবিলিনোজেন অক্সিডেশনের মাধ্যমে স্টার্কোবিলিনে পরিণত হয়। এটা হচ্ছে আগে এইদিকে দেখেন। ওকে, আবার যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কিছু পরিমাণ ইউরোবিলিনোজেন, হ্যাঁ, কিছু পরিমাণ ইউরোবিলিনোজেন হচ্ছে ডাইরেক্ট আমাদের অ্যাবজর্পশন হয়ে হচ্ছে আমাদের রেনাল যে সার্কুলেশন আছে সেখানে যায়। মানে আসলে ইউরোবিলিনোজেন আপটেক হয় আর কি, হ্যাঁ, ব্লাড কর্টিক আপটেক হয়, পরে হচ্ছে রেনাল সার্কুলেশনে যায়। রেনাল সার্কুলেশনে যেটা আছে ইউরোবিলিনোজেন অক্সিডেশনের মাধ্যমে ইউরোবিলিনে পরিণত হয়। হ্যাঁ, অক্সিডেশনের মাধ্যমে ইউরোবিলিনে পরিণত হয়। তাহলে কি ঘটনাটা ঘটলো দেখেন, ঘটনাটা কিন্তু খুবই সোজা। ঘটনাটা হচ্ছে আমাদের যে ফ্র্যাজাইল রেড ব্লাড সেল ছিল সেগুলো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মাধ্যমে হিমে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে, হিম। হিম যেটা ছিল এটা হিম অক্সিজেনেস এনজাইমের মাধ্যমে বিলিভার্ডিনে পরিণত হয়েছে। বিলিভার্ডিন থেকে আনকনজুগেটেড বিলিরুবিনে পরিণত হয়েছে। এই আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে একটা এনজাইম আছে, এটা হচ্ছে ইউডিপি গ্লুকারোনোইল ট্রান্সফারেজ। হ্যাঁ, ইউডিপি গ্লুকারোনোইল ট্রান্সফারেজ এই এনজাইমের সাহায্যে হচ্ছে কনজুগেটেডে পরিণত হবে। কনজুগেটেড যেটা আছে, কনজুগেটেডটা হচ্ছে ব্যাকটেরিয়াল। আমরা কনজুগেটেড বিলিরুবিনটা কোথায় যাবে, কনজুগেটেড বিলিরুবিনটা যাবে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে যখন এই কনজুগেটেড বিলিরুবিনটা যাবে তখন সেই ইন্টেস্টাইনের ভিতর সেই কনজুগেটেড বিলিরুবিনটা ব্যাকটেরিয়াল অ্যাকশনের ফলে, হ্যাঁ, আমরা জানি ইন্টেস্টাইনে হচ্ছে আমাদের অনেক নর্মাল ফ্লোরা আছে বা হচ্ছে অনেক ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াদের ফলে ইউরোবিলিনোজেন হবে। ইউরোবিলিনোজেন থেকে হচ্ছে স্টার্কোবিলিনোজেন হবে এবং হচ্ছে লাস্টে অক্সিডেশনের মাধ্যমে স্টার্কোবিলিন হয়ে ইন্টেস্টাইন দিয়ে বের হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমাদের কি হবে, কিছু পরিমাণ হচ্ছে ব্লাড অ্যাবসর্ব হবে, সেটা হচ্ছে রেনাল সার্কুলেশনে যাবে এবং হচ্ছে কিছু হচ্ছে কিডনি দিয়ে, যেটা হচ্ছে ইউরোবিলিনোজেন অক্সিডেশনের মাধ্যমে ইউরোবিলিন হয়ে আমাদের কিডনি দিয়ে আমাদের ইউরিনের সাথে এক্সক্রিটেড হবে। ওকে, আচ্ছা এখন আমি একটু আসি, এখন আপনাদেরকে বুঝাইলে বুঝবেন অনেক ভালো। আমি বলছি কিন্তু সবই, এটা তো বললাম কি হলো। এখন যে ঘটনাটা করছে, তাইলে আমি কি পাইছি, প্রথমে হচ্ছে আরবিসি, আরবিসি থেকে পাইলাম হচ্ছে আমাদের হিম, হিম থেকে পাইছি হচ্ছে আমাদের হিম অক্সিজেনাস এনজাইমের মাধ্যমে পাইছি হচ্ছে বিলিভার্ডিন। বিলিভার্ডিন যেটা আছে এই যে দেখেন আমরা কি পাইছি, বিলিভার্ডিন। ওকে, এই যে বিলিভার্ডিন পাওয়ার জন্য এখানে আছে, এই যে কই গেল, এই যে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হয় কি বিলিভার্ডিন। ওকে, এই বিলিভার্ডিন কি করবে, বিলিভার্ডিন পরে যেটা হচ্ছে খুবই রিডিউসড হয়ে হচ্ছে ইজিলি রিডিউসড হচ্ছে ফ্রি বিলিরুবিন বা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনে পরিণত হবে। কিসে পরিণত হবে, ফ্রি বিলিরুবিন বা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনে পরিণত হইল। ওকে, আচ্ছা
এখন এই ফ্রি বিলিরুবিন বা আনকনজুগেটেড বিলিরুবিনে যে পরিণত হলো, এরপর সেটা কি করবে, এই বিলিরুবিনটা হচ্ছে ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়ে যাবে। এরপর হচ্ছে এটা আমাদের সার্কুলেশন আসবে। সার্কুলেশন যখন আসবে তখন সেটা খুবই টাইটলি অ্যালবুমিনের সাথে বাইন্ড করবে। অ্যালবুমিন হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন, এটা আমাদের প্লাজমাতেই থাকে, তার সাথে বাইন্ড করবে এবং হচ্ছে পুরো ব্লাড এবং হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এটা এই অ্যালবুমিন বাউন্ড ফর্মে চলবে। কিভাবে চলবে? এই অ্যালবুমিন বাউন্ড ফর্মে থাকবে। আচ্ছা, তাহলে কি পেলাম আমরা? আচ্ছা, এরপর যেটা আছে এই আনকনজুগেটেড বিলিরুবিন যেটা আছে সেটা হচ্ছে কি করবে, আমাদের হেপাটিক সেলের দিয়ে হেপাটিক সেল এই আনকনজুগেটেড বিলিরুবিনে নিয়ে যাবে হেপাটোসাইটের ভিতরে। এই হেপাটিক সেল যেটা আছে এই হেপাটোসাইট বলবে হচ্ছে কি বলবে যে ভাই এই আনকনজুগেটেড বিলিরুবিন তুমি যে আসো, তুমি আমার কাছে আসো। ও ওই লিভারের মধ্যে যাবে আনকনজুগেটেড বিলিরুবিন। ওকে, আনকনজুগেটেড বিলিরুবিন যখন লিভারের ভিতর যাবে তখন যেটা কি করবে, লিভারে যা হচ্ছে ওই যে আমি আগে বলছিলাম অ্যালবুমিনের সাথে যুক্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? অ্যালবুমিনের সাথে যুক্ত অবস্থায় আছে। ওই অ্যালবুমিনের সাথে যুক্ত অবস্থা থেকে এটা ডিটাচ করবে বা হচ্ছে ছেড়ে দিবে। ওকে, অ্যালবুমিনের সাথে যে যুক্ত অবস্থায় ছিল সেটা হচ্ছে ছেড়ে দিল। আচ্ছা, গেল। এরপর হচ্ছে কি হবে, কনজুগেশন ঘটবে। কি ঘটবে? কনজুগেশন। ওকে, কনজুগেশন ঘটে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত হবে। কনজুগেশন কিভাবে ঘটে? কনজুগেশন হচ্ছে 80% এর মতো কনজুগেটেড হচ্ছে গ্লুকুরোনিক অ্যাসিড। আমি বলছিলাম ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ একটা এনজাইম আছে, তার মাধ্যমে হচ্ছে বিলিরুবিন গ্লুকুরোনাইডে পরিণত হবে। কি পরিণত হবে? বিলিরুবিন গ্লুকুরোনাইডে পরিণত হবে। 10% যেটা আছে 10% কনজুগেটেড হবে হচ্ছে সালফেট দিয়ে, সেটা হচ্ছে বিলিরুবিন সালফেটে পরিণত হবে। ওকে, তাইলে যে এই জিনিসটা হইলো, তাহলে লিভারে হেপাটিক সেলে গেল। হ্যাঁ, তাহলে কি হলো, এই লিভারে হচ্ছে কোথায় গেল, এই হেপাটিক সেলে গেছে। হেপাটিক সেলে যাওয়ার পর সে কি করছে, এই বিলিরুবিন গুলোকে হচ্ছে কনজুগেটেড করছে, আনকনজুগেটেড থেকে কনজুগেটেড করছে। হ্যাঁ, কনজুগেটেড করার ফলে কি হলো, এটা আমাদের অ্যাক্টিভিটি ট্রান্সপোর্ট হয়ে চলে যাবে হচ্ছে বাইল ক্যানালিকুলিতে। আচ্ছা, আপনারা কিন্তু একটা কথা বলছেন, আপনারা বলছেন এই যে গোলাম মোস্তফা সাহেব আপনি বলছেন, দেখেন যে এই লিভার হচ্ছে আমাদের বাইল তৈরি করে। বাইল তৈরি করে কে? আমাদের লিভার। তো কি হবে, এই লিভারে যখন বাইল তৈরি করে যে নালীটা আছে সেটাকে বলা হচ্ছে বাইল ক্যানালিকুলি। কি বলে? বাইল ক্যানালিকুলি। এই বাইল ক্যানালিকুলির মধ্য দিয়ে এই কনজুগেটেড হিমোগ্লোবিন, এই কি এটা কনজুগেটেড বিলিরুবিন যেটা আছে, এই কনজুগেটেড বিলিরুবিনটা হচ্ছে ওই বাইলের যে রাস্তা দিয়ে যায় বাইল ক্যানালিকুলিতে, বাইলের মধ্যে যে জমা হবে। কই জমা হবে? বাইলের মধ্যে যে জমা হবে। ওকে, বাইলের মধ্যে যে জমা হলো, তাহলে আমি কোন পর্যন্ত বলছি দেখেন, এটা আমি আবার একটু ক্লিয়ার করি, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে হবে কিন্তু ভাইয়া পুরা। দেখেন, আরবিসি থেকে পাইসেন রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম দিয়ে আসছে বিলিভার্ডিন। বিলিভার্ডিন যেটা আছে সেটা হচ্ছে কি হয়েছে, আনকনজুগেটেড বিলিরুবিনে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? আনকনজুগেটেড বিলিরুবিন। এই আনকনজুগেটেড বিলিরুবিন পরে কি করবে, এটা হচ্ছে অ্যালবুমিন বাউন্ড হবে। প্লাজমা দেশে হচ্ছে অ্যালবুমিন বাউন্ড। ওকে, অ্যালবুমিন দ্বারা বাউন্ড করবে। এই অ্যালবুমিন বাউন্ড যেটা আছে সেটা কই যাবে? লিভারে যাবে। লিভারে হেপাটোসাইটে যাবে। হেপাটোসাইটে যায় সেটাকে হচ্ছে কনজুগেশন হবে। হ্যাঁ, গ্লুকোনিক অ্যাসিড দিয়ে কনজুগেশন বা সালফেট দিয়ে কনজুগেশন হবে। কনজুগেশন হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে আমাদের কনজুগেটেড বিলিরুবিন। এই কনজুগেটেড বিলিরুবিনটা পরে আমাদের যে হেপাটোসাইট আছে, হেপাটোসাইটে বাইল ক্যানালিকুলি দিয়ে যাবে। ক্যানালিকুলি দিয়ে যে হচ্ছে কই জমা হবে? পিত্তে জমা হবে। পিত্ত বা হচ্ছে পিত্ত রস যেটাকে বলতেছি আমরা, হ্যাঁ, পিত্ত বা পিত্ত রস যেটাকে বলতেছি, পিত্ত থলিতে জমা হবে। সেখান থেকে পরবর্তীতে আমাদের এই ইন্টেস্টাইন বা হচ্ছে ক্ষুদ্রান্তে চলে আসবে। আমি বলছিলাম না একটা কথা হচ্ছে অ্যাম্পুলা ভাটার, এটার সাথে আপনারা সবাই পরিচিত না? অ্যাম্পুলা ভাটারে যেটা আছে প্যানক্রিয়াটিক ডাক্ট এবং হচ্ছে আমাদের কমন বাইল ডাক্ট, হ্যাঁ, এই দুইটা কিন্তু একত্রে কই আমাদের ডিউটেনামে হচ্ছে ড্রেন করবে, ডিউটেনামে ড্রেন করবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন কি ঘটনা ঘটলো। তাহলে এটা আমি বলছি বাইল ক্যানালিকুলি যাবে, বলছি ইন্টেস্টাইনে চলে যাবে। এখন যেটা আছে ইন্টেস্টাইনে কি হবে, ইন্টেস্টাইনে তো আসছে যেটা সেটা তো হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। ওকে, এখন এই 50% অফ দা কনজুগেটেড বিলিরুবিন, 50% অফ দা কনজুগেটেড বিলিরুবিন যেটা আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইয়ের মাধ্যমে যাবে। কিসের মাধ্যমে যাবে? ব্যাকটেরিয়াল কনভার্সন। কিসের মাধ্যমে? ব্যাকটেরিয়াল কনভার্সন। ব্যাকটেরিয়াল কনভার্সনের মাধ্যমে যে কিসে পরিণত হবে? ইউরোবিলিনোজেনে পরিণত হবে। কিসে পরিণত হবে? ইউরোবিলিনোজেনে পরিণত হবে। ওকে, কিসে পরিণত হবে? ইউরোবিলিনোজেনে পরিণত হবে। এই যে ইউরোবিলিনোজেন আছে, ইউরোবিলিনোজেন তিনটা ঘটনা ঘটতে পারে, তিনটা ঘটনা ইউরোবিলিনোজেনের ভাগ্যে ঘটতে পারে। ওকে, এর ভিতরে এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে ব্লাডে রিঅ্যাবজর্বড হয়ে যাবে। ইন্টেস্টাইনাল যে মিউকোসা আছে সেটা যে ব্লাডে রিঅ্যাবজর্বড হবে, এটা এক নম্বর। রিঅ্যাবজর্ব শব্দটা মনে রাখেন। কি মনে রাখবেন? রিঅ্যাবজর্ব শব্দটা মনে রাখবেন। এরপর বলছে হচ্ছে কি হইতে পারে, রিস্কিটেড হয়ে যাবে বাইল এবং হচ্ছে লিভার। আচ্ছা, এখানে হচ্ছে এন্টারো হেপাটিক সার্কুলেশন বলতে একটা কথা আছে। কি কথা আছে? এন্টারো হেপাটিক সার্কুলেশন। এখানে যে ঘটনাটা ঘটে, এই ইউরোবিলিনোজেন আমাদের ইন্টেস্টাইনে ছিল। ইউরোবিলিনোজেনটা কোথায় ছিল? ইন্টেস্টাইনে ছিল। এই ইন্টেস্টাইন থেকে তো ব্লাডে চলে গেল, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে ইন্টেস্টাইন থেকে এন্টারো হেপাটিক সার্কুলেশনের মাধ্যমে হচ্ছে আবার লিভারে চলে যেতে পারে। এন্টারো হেপাটিক সার্কুলেশনের মাধ্যমে হচ্ছে লিভারে চলে যায়। দেখেন
reabsorb urobilinogen is re-excreted into bile, হ্যাঁ, by the liver, okay? লিভারে চলে যেতে পারে ইন্টারহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে, লিভার থেকে আবার এই সাইকেলটা ঘুরতে পারে। আচ্ছা, এটা বলে ইন্টারহেপাটিক সার্কুলেশন, এটা আমি আপনাদেরকে পড়াবো পরে, সমস্যা নেই। আর 5% যেটা আছে সেটা এক্সক্রিটেড হতে পারে ইউরিনে, কিডনি দিয়ে, ওকে? ওই যে ব্লাডে যেটা চলে গেছিল ওইখান থেকে 5%ই আর কি। আচ্ছা, ফাইনাল অক্সিডেশন প্রসেস যেটা আছে ইউরিন, হ্যাঁ। আচ্ছা, আগে আসেন ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনে যেটা হয়, এইটা ইউরোবিলিনোজেন যেটা আছে সেটা অল্টারড হয়, অক্সিডাইজড হয়ে তৈরি করা হচ্ছে স্টারকোবিলিন। এই সেই জিনিস স্টারকোবিলিন। স্টারকোবিলিনের কারণেই আপনাদের ফেসেস হচ্ছে ব্রাউন কালার, হ্যাঁ, আপনাদের ফেসেস বা স্টুল হচ্ছে ব্রাউন কালার। তাইলে ফেসেস হচ্ছে ব্রাউন কালার, এটা কারণ কি? কারণ হচ্ছে স্টারকোবিলিন। এর কারণ কি? কারণ হচ্ছে স্টারকোবিলিন, ওকে? আচ্ছা, আর যে ঘটনাটা ঘটতেছে, ইউরিন যেটা আছে সেটা যদি ইউরিনের যে ইউরোবিলিনোজেন আছে, এই ইউরোবিলিনোজেনটা হচ্ছে ইউরোবিলিনে পরিণত হয়। ইউরোবিলিন, এই ইউরোবিলিনটা হচ্ছে কি করে? ইয়েলো কালার দেয় ইউরিনকে, ওকে? তাইলে এই যে স্টারকোবিলিনোজেন, হ্যাঁ, এই থেকে যে একদিকে তৈরি হচ্ছে আমাদের স্টারকোবিলিন, আর একদিকে হচ্ছে ইউরোবিলিন, ওকে? ইউরিনেরটা নাম হচ্ছে ইউরোবিলিন, আর যেটা স্টুলে যেটা হয় স্টারকোবিলিন, ওকে? আচ্ছা, আশা করি সবাই বুঝছেন। এই আরো বুঝাইতে হবে কিনা বলো তো, এটা বুঝা গেছে কিনা, নাকি আমি আবার রিক্যাপ করবো? একটু এলোমেলো হয়েছে কারণ স্লাইডগুলো হচ্ছে আগে পরে হয়েছে, তো আমি একটু খুব তাড়াতাড়ি রেডি করছিলাম এই জন্য। আচ্ছা, আবার বলবো কি এটা বলো তো, না বুঝলে একটু বলো, আবার বলি। আচ্ছা, এখন বোঝা গেছে তো? শর্টলি বলবো? আচ্ছা ঠিক আছে, একটু বড় হয়েছে আমি বুঝলাম। আচ্ছা, শর্টলি একবার বলে দিই, ওকে? আচ্ছা দেখো, তাইলে আমাদের যে যে জিনিসটা হচ্ছে, আমি এখানে সব ছবি মুছে ফেলাই ভাই, ঠিক আছে? বেশি ছবি না আঁকি, আমি একবার বলে দেই। সবাই দেখো, সবাই দৃষ্টি আকর্ষণ করছি, পরীক্ষাতে এভাবে বললে খুব ভালো মার্কস পাবা, হ্যাঁ? আচ্ছা, কি হইলো জিনিসটা? খুবই সোজা। ফার্স্টে রেড ব্লাড সেল যেটা আছে আরবিসি, সেটা বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তাইলে সে ফ্রেজাইল হয়ে যাবে। ফ্রেজাইল হয়ে যাওয়ার পর স্প্লিন এবং হচ্ছে ম্যাক্রোফেজ দিয়ে সে হচ্ছে কি হবে, সেটার আমাদের ডিস্ট্রয় হবে বা ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হওয়ার পরে কি তৈরি হবে? হিম তৈরি হবে আর গ্লোবিন তৈরি হবে। এই হিম যেটা আছে, হিম অক্সিজেনাস এনজাইমের উপস্থিতি বিলিভার্ডিনে পরিণত হবে। কিসে পরিণত হবে? বিলিভার্ডিন। বিলিভার্ডিন হচ্ছে ইয়েলো কালার, কি বলে, আরে সবুজ, এটা কি বলে? গ্রিন কালার, ওকে? বিলিভার্ডিনে পরিণত হবে। বিলিভার্ডিন যেটা আছে পরে হচ্ছে বিলিরুবিনে পরিণত হবে। এই ফার্স্টে যে বিলিরুবিন তৈরি হবে, এই বিলিরুবিন হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। কিসে পরিণত হবে? আনকনজুগেটেড বিলিরুবিন, ওকে? এই আনকনজুগেটেড বিলিরুবিন যেটা আছে, এইটা অ্যালবুমিনের সাথে যখন সার্কুলেশন আসবে তখন হচ্ছে অ্যালবুমিনের সাথে যুক্ত থাকবে, অ্যালবুমিনের সাথে থেকে পুরো বডিতে ঘুরে বেড়াবে। এই আনকনজুগেটেড বিলিরুবিনটা পরে লিভারে যাবে, লিভারের হেপাটোসাইটে ধরবে, ধরে বলবে বাবা তুমি অ্যালবুমিন থেকে সরো, অ্যালবুমিন সরাই দিবে। তখন থাকলো কি? এই আনকনজুগেটেড বিলিরুবিন খালি। আনকনজুগেটেড বিলিরুবিনকে সে কনজুগেটেড করবে। কিভাবে করবে? গ্লুকোনিক অ্যাসিড দিয়ে করতে পারে, সালফেট দিয়ে করতে পারে। কনজুগেটেড করলো, কনজুগেটেড করার পর সে কি করবে? লিভারই তো আছে, সে কি করবে? একে হচ্ছে যে লিভার যে বাইল তৈরি করে, বাইল তৈরি করে একটা রাস্তা দিয়ে পার করে, সেটা হচ্ছে বাইল ক্যানালিকুলি। সে বাইল ক্যানালিকুলির দিকে দিয়ে দিবে, বলে বাইল ক্যানালিকুলির সাথে তুমি বাইলে চলে যাও। তাহলে এই যে কনজুগেটেড বিলিরুবিন আছে সেটা কই গেল? বাইলে গেল। এই বাইল থেকে পরবর্তীতে সেটা ইন্টেস্টাইনে যাবে। ইন্টেস্টাইনে কি যাবে? ওই যে অ্যাম্পুল অফ ভাটার দিয়ে যাবে। কি দিয়ে যাবে? অ্যাম্পুল অফ ভাটার দিয়ে যাবে, ওকে? ডান। এই যে অ্যাম্পুল অফ ভাটার দিয়ে গেল, অ্যাম্পুল অফ ভাটার দিয়ে ইন্টেস্টাইনে পৌঁছে গেল। আর ইন্টেস্টাইনে যাওয়ার পর এটা তিনটা ঘটনা ঘটতে পারে। কয়টা ঘটনা ঘটতে পারে? তিনটা ঘটনা ঘটতে পারে। কি কি হইতে পারে? এক নাম্বার ঘটনা যদি ঘটে, এক নাম্বার ঘটনা, হ্যাঁ, এক নাম্বার ঘটনা হচ্ছে কি হইতে পারে? সে এই ইন্টেস্টাইনে যেটা আছে, ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়াল অ্যাকশনের মাধ্যমে সে ইউরোবিলিনোজেনে পরিণত হইতে পারে, হ্যাঁ? ইউরোবিলিনোজেন থেকে হচ্ছে স্টারকোবিলিন অক্সিডেশনের মাধ্যমে স্টারকোবিলিনোজেন থেকে স্টারকোবিলিন হতে পারে। এটা একটা পথ। আরেকটা পথ হচ্ছে, দেখো এই যে ইউরোবিলিন, দেখো তিনটা পথ আছে না? আরেকটা পথ হচ্ছে এইরকম লিভারে রিঅ্যাবজর্ব হয়ে যেতে পারে, হ্যাঁ? এদিক দিয়ে হচ্ছে রিঅ্যাবজর্ব হয়ে যেতে পারে, ওকে? লিভারে হচ্ছে এখানে রিঅ্যাবজর্ব হতে পারে। আরেকটা পথ হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে কিডনিতে
আমাদের এক্সক্রিশন হবে। যদি কিডনি দিয়ে হয়, কিডনিতে আবার এটা আমাদের যখন ইউরিনে থাকবে, ইউরিনে তো ফ্রি অবস্থায় থাকে না, উন্মুক্ত অবস্থায়, এই ইউরিনে হচ্ছে ইউরোবিলিনোজেন যেটা আছে সেটা অক্সিডাইজড হয়ে ইউরোবিলিনে পরিণত হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমি শর্ট একবার বলে গেছি। কেউ যদি না বুঝেন একটু রিক্যাপ করে দেখলে আশা করি পারবেন। ঠিক আছে, গোলাম মোস্তফা সাহেব আপনি কি বুঝছেন? এখন আমাদের যে জিনিসটা পড়া উচিত সেটা হচ্ছে জন্ডিস। আমরা জন্ডিসটা একটু এখানে হিসাবে এলোমেলো হয়েছে, আমি একটু জন্ডিসটা পড়াই দিই আপনাদেরকে। ওকে, আগে যান। আচ্ছা, জন্ডিস যে জিনিসটা হচ্ছে, এই বিলিরুবিনের মাত্রা যখন এক্সেস হয়ে যাবে তখন হচ্ছে আমাদের জন্ডিস। এটা হচ্ছে গাইটনের ছবি। গাইটনে 71 নাম্বার চ্যাপ্টার এটা আছে, বুঝছেন? এটা কিন্তু ব্লাড চ্যাপ্টারে নাই, গাইটনের চ্যাপ্টার 71। ওকে, আচ্ছা দেখেন জন্ডিস, আর জন্ডিসের একটা ডেফিনেশন আছে যেটা আপনারা বিভিন্ন বই পুস্তকে পড়েন, সেটাই পড়িয়েন হ্যাঁ পরীক্ষার জন্য। এটা হচ্ছে গাইটনে আছে, দেখে আমি পড়াচ্ছি এখানে, খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কথা। জন্ডিসের পরীক্ষায় কি লিখবেন, জন্ডিসের পরীক্ষায় কি লিখবেন সেটা আমি কতক্ষণ পর একটা পিডিএফ করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। জন্ডিসের ক্লাসিফিকেশন ডেফিনেশন, অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন ডেফিনেশন, পরীক্ষার খাতায় যেটা লিখবেন সেটা হচ্ছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, আর এখন যেটা দিচ্ছি এটা বই আছে, আপনারা বুঝেন জিনিসটা, বুঝলে হচ্ছে ইন্টারেস্ট, মানে এই যে ফিজিওলজি পড়তেছি কেন পড়তেছি এই জিনিসে কিছু অ্যান্সার পাবেন আর কি। আচ্ছা দেখেন, এখন জন্ডিস হচ্ছে কি, জন্ডিস হচ্ছে ইয়েলো ডিসকালারেশন অফ দ্য বডি টিস্যু। হ্যাঁ, ইয়েলো ডিসকালারেশন অফ দ্য বডি টিস্যু। ওকে, আচ্ছা, কারণ কি, কারণ হচ্ছে এক্সেস অ্যামাউন্ট অফ বিলিরুবিন চলে আসছে। কি চলে আসছে? এক্সেস অ্যামাউন্ট অফ বিলিরুবিন। কি চলে আসছে? এক্সেস অ্যামাউন্ট অফ বিলিরুবিন ইন দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড। এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে এখানে হচ্ছে এক্সেস অ্যামাউন্ট অফ বিলিরুবিন আসছে। আমি তো বলছি বিলিরুবিনের কালার কি হলো, তাইলে এই যখন আমাদের ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ব্লাডে এই বিলিরুবিনের পরিমাণ অনেক বেড়ে গেছে, বিলিরুবিনের পরিমাণ হচ্ছে অনেক বেশি বেড়ে গেছে, তখন আমাদের বডির যে টিস্যুগুলো আছে সেগুলি হচ্ছে কি হওয়া শুরু হয়েছে, সেগুলো হচ্ছে আমাদের ইয়োলি হওয়া শুরু হয়েছে, সেগুলো আমাদের ইয়োলো হওয়া শুরু হইলো। ওকে, আচ্ছা, এই যে হইলো, এই জন্ডিসে কনজুগেটেড হইতে পারে, আনকনজুগেটেড হইতে পারে। ওকে, কনজুগেটেড হইতে পারে, আনকনজুগেটেডও হইতে পারে। আচ্ছা, তাহলে জন্ডিস কি বুঝাইলাম? ইয়েলো ডিসকালারেশন অফ দ্য বডি টিস্যু হবে, সাথে যেটা আছে এক্সেস অ্যামাউন্টের বিলিরুবিনের কারণে হচ্ছে আমাদের ইয়েলো ডিসকালারেশনটা হবে। আচ্ছা, এখানে হচ্ছে নরমালি প্লাজমা যে এই বিলিরুবিনের কনসেন্ট্রেশন হচ্ছে 0.5 গ্রাম পার ডিএল, এটা মাথায় রাখেন, 0.5 গ্রাম পার ডিএল। এটা হচ্ছে অলমোস্ট এন্টায়ারলি আনকনজুগেটেড, পুরোটাই আনকনজুগেটেড। প্যাথোলজিক্যাল কন্ডিশনে হ্যাঁ এইটা হইতে পারে সর্বোচ্চ আপনার 40 মিলিগ্রাম পার ডিএল, যেটা হচ্ছে কনজুগেট হইতে পারে, অনেকটুকুই কনজুগেটেড হয়ে যাইতে পারে। ওকে, অনেকটুকুই কনজুগেটেড হইতে পারে। এখন জন্ডিস তখনই ভিজিবল হবে যখন এই বিলিরুবিনের কনসেন্ট্রেশন নর্মাল ভ্যালু 3 টাইমস রাইজ করবে, 3 গুণ বেশি হবে। তার মানে যদি 1.5 এর চেয়ে বেশি হয়, হ্যাঁ, টোটাল যে বিলিরুবিন আছে সেটা যদি 1.5 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়, তখন হচ্ছে মেনলি আমাদের জন্ডিসের ইয়াটা প্রকাশ করবে। ওকে, আচ্ছা, তাহলে তো বোঝা গেল। আচ্ছা, এখন এই জন্ডিসের কমন কজ আছে দুইটা, মেকানিজম হচ্ছে মেনলি দুইটা। একটা হচ্ছে আমরা কি দেখলাম, জন্ডিস উৎপন্ন হয় কারণ কি, আমরা মাত্রই পড়ে আসছি। জন্ডিস উৎপন্ন যে হয়েছিল, জন্ডিসের কি জন্য জানি হয়, জন্ডিস হচ্ছে বিলিরুবিনের কারণে হয়, তাই না? এই বিলিরুবিনের কারণে যে জন্ডিসটা হয়, এই বিলিরুবিনের কারণে যে জন্ডিসটা হয়, এই বিলিরুবিনটা কই থেকে পাইছিলাম বলেন তো? গোলাম মোস্তফা সাহেব বলেন, এই বিলিরুবিনটা কই থেকে পাইছি আমরা? এই বিলিরুবিনটা কোথা থেকে পাইছি? এটা হচ্ছে আমরা আরবিসি থেকে পাইছি। ওকে, আচ্ছা,
যেটা আছে ইনক্রিজ ডিস্ট্রাকশন অফ দ্য আরবিসি। যদি এমন হয় আরবিসি ডিস্ট্রাকশন বডিতে অনেক বাইরে গেছে, ওকে, অনেক বেশি আরবিসি ভাঙতেছে, তাহলে হচ্ছে বিলিরুবিন অনেক বেশি প্রোডাকশন হচ্ছে, ওকে, এটা একটা ফ্যাক্টর হতে পারে। আরেকটা হতে পারে, আরো দুইটা হতে পারে। একটা হচ্ছে অবস্ট্রাকশন টু দ্য বাইল ডাক্ট, মানে আমরা পড়ছি তো বিলিরুবিন যেটা আছে সেটা আমাদের বডি থেকে বের হইতে হবে, তাই না? একটা হচ্ছে বিলিরুবিন তৈরি হওয়া, একটা হচ্ছে বের হওয়া। একটা হচ্ছে তৈরি হওয়া, একটা হচ্ছে বাইরে বের হওয়া। কারণ তৈরি হওয়া যেটা আছে, তৈরি আমরা কইতে আরবিসি থেকে, তাহলে যদি এই আরবিসি বেশি বেশি ভাঙে তাহলে হচ্ছে বিলিরুবিন বেশি তৈরি হবে, এটা একটা ঘটনা। আর এটা হচ্ছে তৈরি হচ্ছে ঠিক নর্মাল পরিমাণে, কিন্তু এই বিলিরুবিন বাইরে দিতে পারতেছে, তার ফলে বডিতে বিলিরুবিন জমে গেছে। কি হয়েছে? বডিতে বিলিরুবিন জমে গেছে। এখন চিন্তা করেন, ওই যে বাইল ডাক্ট দিয়ে যেখানে ইন্টেস্টাইনে যাচ্ছিল সেটা যদি বন্ধ করে দিই, তাহলে তারা আমাদের হিমোগ্লোবিন বাড়াইতে পারবে না, তখন হিমোগ্লোবিন বডিতে জমতে থাকবে, তাহলে একটা জন্ডিসের কারণ হতে পারে। তাহলে হচ্ছে অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট। তাহলে কি এটাকে কি বলতেছি আমরা? অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট। এরপর যেটা আছে লিভার সেলের ড্যামেজ টু দ্য লিভার সেল। এরপর যেটা আছে সেটা কি? ড্যামেজ টু দ্য লিভার সেল, অথবা লিভার সেলের ড্যামেজ হয়েছে। লিভার সেলের কাজ কি ছিল? লিভার সেলের কাজ ছিল হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করা। আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করা, এটাই তো লিভার সেলের কাজ ছিল না? এখন একটা জিনিস আপনাকে আমি বলি নাই, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করছি কেন? আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করার একমাত্র কারণ হচ্ছে এটা এক্সক্রিশন করা সহজ। আনকনজুগেটেড বিলিরুবিন খুব সহজে বডি থেকে বের হইতে বা এক্সক্রিট হইতে পারে না, হ্যাঁ, ওকে, কারণ হচ্ছে আনকনজুগেটেড যে বিলিরুবিন আছে সেটা সলিউবিলিটি কম, তার কারণে সেটা কি করে, আমাদের যদি কনজুগেটেড না হয় তাহলে দেখা যাবে হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন বডিতে জমতেই থাকবে, কারণ সে তো আর বডি থেকে বের হইতে পারতেছে না, ওকে। আচ্ছা, তাইলে যদি এমন হয় যে এই আরবিসি প্রোডাকশন ডিস্ট্রাকশন বেড়ে গেছে, আরবিসি ডিস্ট্রাকশন বা আরবিসি ভাঙা বেড়ে গেছে, তার ফলে যে জন্ডিস হয় তার নাম হচ্ছে হেমোলাইটিক জন্ডিস। তার নাম কি? হেমোলাইটিক জন্ডিস। তার নাম কি? হেমোলাইটিক জন্ডিস, ওকে, ডিউ টু ইনক্রিজড হেমোলাইসিস। আরেকটাকে বলছে হচ্ছে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস। আরেকটাকে বলছে কি? অবস্ট্রাকটিভ জন্ডিস, ওকে। এখানে একটা কথা আমি আপনাদেরকে খুবই বারবার গুরুত্ব দিয়ে বলি, যে জিনিসটা এখানে একটা সমস্যা আছে। গাইটন আমাদের টেক্সট বই, কিন্তু গাইটনের সব কথা কিন্তু আমরা পরীক্ষায় লিখি না। ঠিক একইভাবে এইখানে যে হেমোলাইটিক জন্ডিস আর অবস্ট্রাকটিভ জন্ডিস, জন্ডিস দুই ভাগে ভাগ করছে, এটা পরীক্ষা খাতায় লেখা যাবে না। পরীক্ষা খাতায় হবে জন্ডিস হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে হেমোলাইটিক জন্ডিস, একটা হচ্ছে হেপাটিক, আর একটা হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ। কি কি হইলো? এই যে আমরা এখানে দুইটা কারণ দিছি না, একটা হচ্ছে বাইল ডাক্ট অবস্ট্রাকশন, এটাকে হচ্ছে আমরা মেইনলি অবস্ট্রাকটিভ, আর এই হেপাটোসেলুলার যে ড্যামেজ আছে এটাকে আমরা বলি হচ্ছে হেপাটিক জন্ডিস। এটাকে কি বলি আমরা? হেপাটিক। এইভাবে হচ্ছে জন্ডিস তিন প্রকার করা হয়, ওকে। তাইলে এই গাইটন বই দেখো, আমি আবার বললো যে ভাই কি বানায় বানায় বলতে থাকি, দেখো গাইটন স্পষ্ট লেখা আছে, টু টাইপস অফ জন্ডিস আর কল্ড রেসপেক্টিভলি হেমোলাইটিক জন্ডিস, আরেকটা হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস। দেখো গাইটনে লেখা আছে, ঠিক আছে, আমি তো বানায় বলতেছি না। তাইলে গাইটনে কিন্তু এটা হেমোলাইটিক আর অবস্ট্রাকটিভ আছে, কিন্তু বাকি হচ্ছে হেমোলাইটিক, হেপাটিক, আর এটা হচ্ছে অবস্ট্রাকটিভ, এই তিনটা, ওকে। আচ্ছা, এটা আমি তোমাদের কতক্ষণ বই দিয়ে দিচ্ছি। দেখো তাহলে হেমোলাইটিক জন্ডিস আর এটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভের মধ্যে দুইটা পার্ট করছে, আসলে এই বাইল ডাক্ট অবস্ট্রাকশনটা হচ্ছে মেন অবস্ট্রাকটিভ জন্ডিস, আর এই হেপাটোসেলুলার যে ড্যামেজটা আছে সেটা হচ্ছে আমাদের হেপাটিক জন্ডিস। সেটা কি? আমাদের হেপাটিক জন্ডিস। আচ্ছা, এখন আসো হেমোলাইটিক জন্ডিস। হেমোলাইটিক জন্ডিস যেটা আছে, হেমোলাইটিক জন্ডিস আমরা বলছি আরবিসির ডিস্ট্রাকশন বেড়ে গেছে। কি হয়েছে? আরবিসি ভাঙন বেড়ে গেছে, আরবিসি ডিস্ট্রাকশন বেড়ে গেছে, তাহলে হচ্ছে কজড বাই হেমোলাইসিস অফ দ্য আরবিসি, জানি যেটা আছে। এখানে লিভার এক্সক্রিটরি ফাংশনের কোনো সমস্যা নাই, এখানে আরবিসি গুলো এতই তাড়াতাড়ি আমাদের ডিস্ট্রয় হওয়া শুরু করছে যে হেপাটোসাইট এত বেশি পরিমাণ করতে কনজুগেটেড করতে পারতেছে না, যাতে করে হচ্ছে বডি থেকে বের হয়ে যাবে, ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমরা বায়োকেমিস্ট্রিতেও পড়াবো। বায়োকেমিস্ট্রি জন্ডিস মেটাবলিজম যে ছবিটা আছে লিপিং করে, সে ছবিটা আমি দেইনি, আর ছবিটা আপনাদের গ্রুপে দিয়ে দিব আমি। আচ্ছা, এই যে যেখানে এই ঘটনাটা যেখানে ঘটে সেটা হচ্ছে আরবিসি যেটা আছে, আরবিসি এত তাড়াতাড়ি ডিস্ট্রয় হয় যে অনেক পরিমাণ বিলিরুবিন আমাদের বডিতে উৎপন্ন হয়। এখন বিলিরুবিন উৎপন্ন দিতে হবে না, বিলিরুবিন আমাদেরকে বের করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করতে হবে। কি করতে হবে? আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করতে হবে। এই যে আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করতে চাচ্ছি, তাই না? এই চার মূল কাজ কে করে? এটা হচ্ছে লিভার করে। আচ্ছা, এখন কথা হচ্ছে লিভারের একটা ধারণ ক্ষমতা আছে। লিভার প্রতিদিন
3000 মিলিগ্রাম খুব সম্ভবত, হ্যাঁ আমি যদি ভুল না করি, আমি এটা গাইডনে না, এটা লিপিং কোডে আছে। এই পর্যন্ত বিলিরুবিনকে কনজুগেটেড করতে পারে, এর বেশি সে পারে না। এই যে সে তো তার মনে করেন সে অনেক কনজুগেটেড বিলিরুবিন তৈরি করা বাড়াই দিল, কিন্তু সে তো কিছু আনকনজুগেটেড বিলিরুবিন থেকে যাবে, তার ফলে যেহেতু লিভারে কনজুগেট করার ক্ষমতা শেষ, তাইলে ওই আনকনজুগেটেড বিলিরুবিন গুলো হচ্ছে প্লাজমাতে বাড়তে থাকবে। ওকে, প্লাজমাতে আনকনজুগেটেড বিলিরুবিন গুলো হচ্ছে বাড়তে থাকবে। ওকে, আচ্ছা দেখো এখানে কিন্তু বিষয়টা একটু জটিল। বিষয়টা জটিল কেমনে আমি একটু তোমাকে আইকে দেখাই। দেখো যেটা হইছে যে আরবিসি প্রোডাকশন অনেক বাড়ছে, আর সরি আরবিসি ব্রেকডাউন অনেক বাড়ছে। ওকে, আরবিসি হচ্ছে ব্রেকডাউন অনেক বাড়ছে, আরবিসি বিডি লিখলাম। ওকে, আরবিসি ব্রেকডাউন অনেক বাড়ছে। আরবিসি ব্রেকডাউন যখন বাড়ছে তখন আমার কি উৎপন্ন হয়েছে, আনকনজুগেটেড বিলিরুবিন। ওকে, এই আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে কে পরিণত করবে, কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করবে হচ্ছে লিভার। কনজুগেটেড বিলিরুবিনে কে পরিণত করবে, কনজুগেটিভ বিলিরুবিনে পরিণত করবে হচ্ছে লিভার। কি করবে, লিভার। এখন লিভারের একটা ধারণ ক্ষমতা আছে, লিভারের কি আছে, একটা ক্যাপাসিটি আছে, হ্যাঁ ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে। যখনই এত বেশি আনকনজুগেটিভ বিলিরুবিন তৈরি করবে যেটা তার ক্যাপাসিটির বাইরে চলে যাবে, হ্যাঁ মনে করো লিভার, মনে করো এখানে সাপোজ কথার কথা 10টা আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হয়েছে, কথার কথা 10টা, হ্যাঁ আবার 10 গ্রাম ধরো, এখানে হচ্ছে 10 গ্রাম আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হয়েছে। এখন লিভারের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ধরো লিভারের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে আমাদের 8 গ্রাম। ওকে, তাহলে সে 8 গ্রাম কনজুগেটেড বিলিরুবিন উৎপন্ন করতে পারবে, কিন্তু বাদ বাকি যে 2 গ্রাম থাকলো, তাহলে কি থাকলো এখানে 2 গ্রাম, 2 গ্রাম কিন্তু প্লাজমাতেই থাকলো, 2 গ্রাম কি প্লাজমাতেই থাকলো। ওকে, এই যে প্লাজমাতে থাকলো, প্লাজমাতে কি বাড়তেছে, প্লাজমাতে হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়তেছে। আবার দেখো তুমি এখানে তো নরমালি দেখো 1 বা 2 গ্রাম হচ্ছে এই লিভার কনজুগেট করে, কিন্তু এখানে তো বাড়তে বাড়তে এটা 8 গ্রাম হয়ে গেছে, তাই না, তার সর্বোচ্চ ক্যাপাসিটি চলে গেছে। তাইলে এই কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণও কিন্তু বাড়বে, তাহলে এই কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণও কিন্তু বাড়বে। তাহলে এখানে দেখো মজার একটা জিনিস, এখানে এই আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে, সাথে এদিকে কিন্তু কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণও বাড়বে। এখন এই কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ যদি বাড়ে, কনজুগেটেড বিলিরুবিন থেকে কি জানি তৈরি হয়েছিল, স্টারকোবিলিনোজেন তৈরি হয়েছিল। কি তৈরি হয়েছিল, স্টারকোবিলিনোজেন। এই জন্য এই জায়গায় সরি কি বলে ইউরোবিলিনোজেন, হ্যাঁ কি বলে এটাকে ইউরোবিলিনোজেন তৈরি হবে বেশি বেশি। ওকে, দেখো এই যে ইন্টেস্টাইনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইউরোবিলিনোজেন ফর্মেশন বেশি হবে। ছবিতে দেখো এই যে এখানে কি ছিল, ইউরোবিলিনোজেন, তাই না, তাহলে এই আনকনজুগেটেড বিলিরুবিন বাড়লো, তাহলে হচ্ছে ইউরোবিলিনোজেনও বাড়লো। ওকে, ক্লিয়ার কিনা, গোলাম মোস্তফা সাহেব আর কে আছেন, ক্লিয়ার কিনা, দুইজনে কমেন্ট করেন তো। ক্লিয়ার কিনা একটু বলেন, যা বুঝে দিয়েছি। তাহলে এই ইউরোবিলিনোজেন যে ফর্মেশন আছে সেটাও বাড়বে। ওকে, আচ্ছা ডান, এটা দেখলাম। এরপর হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, যেটা হচ্ছে 2 ভাগে ভাগ করছে। এখন এটাকে 2 ভাগে ভাগ করছে, এই যে দেখেন আসলে এই অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট, এটাকে হচ্ছে আমরা অবস্ট্রাকটিভ বলবো, মেন অবস্ট্রাকটিভ। আর লিভার সেল ড্যামেজ যেটা আছে এটাকে হচ্ছে আমরা হেপাটিক জন্ডিস বলি। কি বলি আমরা, হেপাটিক জন্ডিস। ওকে, কি বলি আমরা, হেপাটিক জন্ডিস বলি। ওকে, আচ্ছা এখন যে ঘটনাটা ঘটে এই জায়গাটায় দেখেন, অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট হতে পারে, এটা হচ্ছে লিভার সেল ড্যামেজ হতে পারে, যেমন হচ্ছে হেপাটাইটিস সি হতে পারে। ওকে, যে হেপাটাইটিস বি নিয়ে কোশ্চেন করছিল, আচ্ছা বলতেছি সেটা। দেখো এই কন্ডিশনে কি হয়, বিলিরুবিনের যে প্রোডাকশন আছে, হ্যাঁ বিলিরুবিনের প্রোডাকশন কিন্তু নরমাল। বিলিরুবিনের প্রোডাকশন কি, বিলিরুবিনের প্রোডাকশন হচ্ছে আমাদের নরমাল, কারণ আরবিসি পরিমাণ তো খুব বেশি ভাঙতেছে না, তাই না, তাহলে বিলিরুবিনের প্রোডাকশন নরমাল। কিন্তু যেই ঘটনাটা ঘটতেছে এটা ওই আমাদের বডি থেকে বের হইতে পারতেছে না, বডি থেকে বের হতে পারতেছে না। ওকে, ক্যান নট রিচ দ্য ইন্টেস্টাইন ফর এক্সক্রিশন, এই এক্সক্রিশনের জন্য এটা বডি থেকে বের হইতে পারতেছে না। কি পারতেছে না, বডি থেকে বের হইতে পারতেছে না। এটার কারণ কি,
inside the liver, unconjugated bilirubin is still conjugated normally. However, the conjugated bilirubin is regurgitated back into the blood. Okay? আচ্ছা, এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে, এই ফার্স্ট কেস আসো, অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট। যদি অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট হয়, হ্যাঁ, অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট হইলো এখানে এইটা। ওকে, অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট যদি হয়, তাহলে তো লিভারে কোনো সমস্যা নেই। লিভারে কি সমস্যা আছে? নাই। তাহলে লিভার আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেডে পরিণত করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই আনকনজুগেটেড বিলিরুবিনটা হচ্ছে রিগার্জিটেড হয়ে যাচ্ছে ব্লাডে। এটা হচ্ছে সে যাইতে পারতেছে না অবস্ট্রাকশনের কারণে, সে হচ্ছে অবস্ট্রাকশনের কারণে যেতে পারতেছে না। ওকে, আচ্ছা, দেখো তাহলে কি হয়েছে, রাপচার। এর কারণ কি হইতে পারে? এটার কারণ হচ্ছে এই আমাদের চলে গেছে, তার কারণ হচ্ছে ওই যে অবস্ট্রাকশন হয়েছে, আমি বলছি গলস্টোন বা ক্যান্সার ইন দ্য কমন বাইল ডাক্ট। এটার কারণ হচ্ছে কনজেস্টেড বাইল ক্যানালিকুলি রাপচার হয়ে গেছে, রাপচার হয়ে হচ্ছে ব্লাডে চলে গেছে। আর এটা কারণ হচ্ছে লিকেজ হয়েছে হেপাটিক লিম্ফেটিক্স থেকে। এটা হচ্ছে দুইটা মেকানিজম থিওরি প্রপোজ করছে। তাহলে বুঝছি তো আমরা, অবস্ট্রাকশন যদি হয় তাহলে কিন্তু লিভার ঠিক আছে, সব ঠিক আছে, সব ফাংশন ঠিক, কিন্তু খালি বের হইতে পারতেছে না। বের হয়ে না পারে রিগার্জিটেড, মানে ব্যাক করে হচ্ছে আবার ব্লাডে চলে যাচ্ছে। এই হচ্ছে কাহিনী। ওকে, দেখো এখানে যে ঘটনাটা আমি জন্য স্লাইডটা ছোট করলাম, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য প্লাজমা বিলিরুবিন কিন্তু কনজুগেটেড হচ্ছে। ওকে, মোস্ট অফ দ্য প্লাজমা বিলিরুবিন কনজুগেটেড হচ্ছে। ওকে, এখন যেটা আছে ল্যাবরেটরি টেস্ট, হ্যাঁ, যেটা হচ্ছে নর্মালি হয় হেমোলাইটিকে আমরা দেখছি হচ্ছে প্লাজমাতে থাকে হচ্ছে মেইনলি আনকনজুগেটেড বিলিরুবিন। প্লাজমাতে কি থাকে হচ্ছে আমাদের মেইনলি আনকনজুগেটেড বিলিরুবিন। আর অবস্ট্রাকটিভ জন্ডিস যদি হয় নর্মালি হচ্ছে আমাদের কনজুগেটেড বিলিরুবিন থাকবে। ওকে, এখন বিলিরুবিন কনজুগেটেড না আনকনজুগেটেড তার জন্য একটা টেস্ট আছে, নাম হচ্ছে ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন। নাম কি? ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন। ওকে, এই রিঅ্যাকশনটার নাম কি? নাম হচ্ছে ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন। আচ্ছা, এরপর আসো ইউরিন এবং স্টিল ফাইন্ডিংস ইন দ্য অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসে কি হয়? অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে টোটাল বাইল যদি অবস্ট্রাকশন হয় তাহলে হচ্ছে বিলিরুবিন আসতে পারে না, ইন্টেস্টাইনে কোনো বিলিরুবিনই আসতে পারে না। ওকে, বিলিরুবিন যদি আসতে না পারে তাহলে কোনো ইউরোবিলিনোজেন উৎপন্ন হবে না। বিলিরুবিন যদি আসতে না পারে তাহলে কি ইউরোবিলিনোজেন উৎপন্ন হবে? বলো, ইউরোবিলিনোজেন উৎপন্ন হবে কি হবে না? ভাইয়া পুরো একটু বলেন। হবে না। তার ফলে যেটা হচ্ছে তার ফল যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এইখানে আমরা যেটা দেখছিলাম, এটা দুইটা ওয়েতে বেরোতে পারে। স্টুল আমরা বলছি ইউরিন, ইউরিনে থাকে হচ্ছে ইউরোবিলিন, তাহলে হচ্ছে ইউরিনে ইউরোবিলিন পাবেন না। হ্যাঁ, আচ্ছা, এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, নো ইউরোবিলিনোজেন ইন দ্য ইউরিন। আর একটা ফ্যাক্ট যেটা আছে, স্টুল যেটা আছে, স্টুলটা হচ্ছে ক্লে কালার্ড হবে। ওকে, স্টুলটা কি হবে? ক্লে কালার। ওকে, স্টুলে যে ব্রাউন কালার আছে সেটা হবে না, কারণ কি? ল্যাক অফ স্টার্কোবিলিন অ্যান্ড বাইল পিগমেন্টেশন ছাড়া এটা হচ্ছে ক্লে কালার হবে। ওকে, বোঝা গেছে কিনা? এটা সোজা করে লেখা আছে মনে হয়, বুঝবেন। আচ্ছা, এরপর হচ্ছে রেনাল এক্সক্রিশন। হ্যাঁ, রেনাল এক্সক্রিশনটা একটা পার্ট ছিল না? রেনাল এক্সক্রিশন হচ্ছে এক্সক্রিট স্মল অ্যামাউন্ট অফ কনজুগেটেড বিলিরুবিন, কারণ হচ্ছে ওয়াটার সলিউবল তো কনজুগেটেড বিলিরুবিন, তার কারণে এটা হচ্ছে কিডনিকে এক্সক্রিট করতে পারে। আনকনজুগেটেড বিলিরুবিনকে কিন্তু এক্সক্রিট করতে পারে না, কারণ আনকনজুগেটেড বিলিরুবিন অলওয়েজ অ্যালবুমিন বাউন্ড থাকে। হ্যাঁ, যে অ্যালবুমিন তো একটা প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন তো আমাদের ইয়া দিয়ে যাবে না, নর্মাল কিডনি দিয়ে যাবে না, এই জন্য। আচ্ছা, যদি সিভিয়ার অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, দেখো ভেরি ইম্পর্টেন্ট, সিভিয়ার অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তাহলে আনকনজুগেটেড কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। মানে মনে করো কনজুগেটেড বিলিরুবিন জমতে জমতে মনে করো ইচ্ছা মতো জমে গেছে। ওকে, যখন খুব বেশি পরিমাণে জমে যাবে, যখন খুব বেশি পরিমাণে জমে যাবে তখন কিছু পরিমাণ এই কনজুগেটেড বিলিরুবিন ইউরিনে চলে আসবে। এটা হচ্ছে তখন ইউরিনকে যদি ঝাঁকাও তাহলে হচ্ছে ইয়েলো কালার ফোম প্রোডাকশন হবে। কি প্রোডাকশন হবে? ইয়েলো কালার ফোম প্রোডাকশন হবে। ভাইরা বুঝছেন কিনা একটু বলেন তো? ক্লিয়ার? সামনে আগাবো?
আচ্ছা, তাহলে জন্ডিস সংক্রান্ত কথাবার্তা শেষ, আমরা আবার আমাদের অ্যানিমিয়াতে যাই। এখন অনেক পড়া বাকি। আজকে কয় ঘন্টা ক্লাস হবে কে জানে। দেখো, এখন যেটা আমরা আসবো সেটা হচ্ছে ল্যাবরেটরি ক্লাসিফিকেশন অফ দ্য অ্যানিমিয়া। ল্যাবরেটরি ক্লাসিফিকেশন যেটা আছে, এই যে আমি বলছিলাম, দেখো এমসিবি যেটা আছে, এমসিবি বলেছিলাম না, এমসিবি যেটা আছে, এমসিবি ভিত্তি করে হচ্ছে, এমসিবি যদি নর্মালাই থাকে তাহলে হচ্ছে আমাদের নর্মাল আরবিসি থাকলে নর্মোসাইটিক, যদি বড় হয় তাহলে হচ্ছে ম্যাক্রোসাইটিক, যদি ছোট হয় তাহলে হচ্ছে আমাদের মাইক্রোসাইটিক। ওকে, আচ্ছা। এমসিএসসি পড়ছিলাম কি, যদি আমাদের নর্মাল হিমোগ্লোবিন পার আরবিসি থাকে তাহলে হচ্ছে আমাদের নর্মোক্রমিক, আর যদি হচ্ছে লো হিমোগ্লোবিন পার আরবিসি থাকে তাহলে হচ্ছে আমাদের হাইপোক্রমিক। ওকে, এটা তো বলছি। এখানে পার্নিশিয়াস অ্যানিমিয়া আমি আগে আলাপ করছিলাম, পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়াতে বলছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, হ্যাঁ মেগালোব্লাস্ট উৎপন্ন হয়। এখানে হচ্ছে এই যে বড় আরবিসি যেটা আছে সাইজে বড় হয়, কারণ হচ্ছে পলিফারেশন হয় না, ঠিকমতো হইতে পারে না তার কারণে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ম্যাক্রোসাইটিক, ম্যাক্রোসাইটিক এবং হচ্ছে এটা নর্মোক্রমিক, ম্যাক্রোসাইটিক নর্মোক্রমিক। আর আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক। ওকে, আচ্ছা। এখন আসো, এটা আবার গাইডন থেকে বললাম, আগেটা হচ্ছে আমাদের স্যামসাং লাইট থেকে ছিল। অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া হচ্ছে যেটা আছে সেটা ডিফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন ইন দ্য বডি। এই অ্যানিমিয়ার ডেফিনেশন কি লিখবো পরীক্ষা খাতা সেটা আমি কত নম্বর দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা। সেটা হচ্ছে ডিফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড। ওকে, কজেস অফ অ্যানিমিয়ার ভিতরে কি আছে? এক হচ্ছে খুব কম আরবিসি, অথবা হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ কম আরবিসিতে। দুইটা হইতে পারে, একটা হচ্ছে আরবিসি পরিমাণই কম তাই হিমোগ্লোবিন কম, অথবা হচ্ছে আরবিসি পরিমাণ ঠিক আছে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক নেই। দুইটা ফ্যাক্ট। এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে ব্লাড লস অ্যানিমিয়া। এখন অ্যানিমিয়া মানে কি? আরবিসি পরিমাণ কম। এখন যেটা হইতে পারে সবচেয়ে কমন সেটা হচ্ছে শরীর থেকে কোনো কারণে রক্ত বেড়ে গেছে বা ব্লিডিং হয়েছে, র্যাপিড হেমোরেজ। ওকে, র্যাপিড হেমোরেজ যদি হয় মানে হচ্ছে খুব বেশি পরিমাণে ব্লাড বডি থেকে বের হয়ে যায়, প্লাজমা 1 থেকে 3 দিনের মধ্যে ফ্লুইড পোর্শনটা হচ্ছে রিপ্লেসড হয়। 1 থেকে 3 দিনের মধ্যে কি হয়? ফ্লুইড পোর্শনটা হচ্ছে রিপ্লেসড হয়। ওকে, এইটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডাইলিউটেশনাল অ্যানিমিয়া করে। ওকে, ফলে হচ্ছে আরবিসি কনসেন্ট্রেশন কমে যায়। আচ্ছা, তাহলে বুঝছো জিনিসটা? আমার মনে হয় বুঝো না, আমি একটু বলি জিনিসটা একটু মজার। মনে করো আমার বডিতে আজকে একটা অ্যাক্সিডেন্ট করলাম, মনে করো আল্লাহ না করুক, অ্যাক্সিডেন্ট করার ফলে তোমার বডি থেকে অনেক পরিমাণ রক্ত বেরিয়ে গেলো, সাপোজ 1 লিটার রক্ত বেরিয়ে গেলো, কথার কথা। এখন 1 লিটার রক্ত তো বেরিয়ে গেলো, বেরিয়ে যাওয়ার ফলে কি হয়েছে? আমাদের টোটাল বডি ওয়াটার কমছে না? ব্লাড তো টোটাল বডি ওয়াটারের পার্ট, তাই না? ব্লাড হচ্ছে আমাদের টোটাল বডি ওয়াটারের পার্ট। যেহেতু ব্লাডের পরিমাণ কমছে তাহলে টোটাল বডি ওয়াটারও কমছে। এখন আমরা জানি যে আরবিসি যেহেতু কমছে তাহলে আরবিসি তৈরি হইতে 5 থেকে 6 দিন সময় লাগবে। কিন্তু যে ঘটনাটা ঘটে যে যখন এইরকম ব্লিডিং হয় তখন হচ্ছে আমাদের টোটাল বডি ওয়াটার যেটা আছে সেটা একটা ব্যালেন্সে আসার চেষ্টা করে, ফলে হচ্ছে অন্য অন্য ফ্লুইড দিয়ে আমাদের টোটাল বডি ওয়াটারটা ব্যালেন্সে চলে আসে। হ্যাঁ, তো তার ফলে যে ঘটনাটা ঘটে তার ফলে হচ্ছে ওইখানে দেখা যায় যে পানির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, আরবিসি পরিমাণ অনেক কম হয়ে গেছে। তখন যে অ্যানিমিয়াটা হয় তাকে বলা হচ্ছে ডাইলিউটেশনাল অ্যানিমিয়া। ওকে, আবার আরবিসি কাউন্ট হচ্ছে 3 থেকে 6 সপ্তাহে, হ্যাঁ 6 উইকের মধ্যে একদম নর্মাল চলে আসে। তো তার মধ্যে তো হচ্ছে আমাদের এই কাজটা হলো। ওকে, ডান। এটা গেল হচ্ছে অ্যাকুইট ব্লাড লস। অ্যাকুইট ব্লাড লসে যে অ্যানিমিয়াটা পাবা সেটা হচ্ছে আমাদের ডাইলিউশনাল অ্যানিমিয়া। হ্যাঁ, আচ্ছা, ডাইলিউট হয়, ডাইলিউটেশনাল অ্যানিমিয়া। ওকে, আর হচ্ছে ক্রনিক ব্লাড লস। ক্রনিক ব্লাড লস হচ্ছে কি? কোনো কারণে হচ্ছে তোমার বডি থেকে প্রতিদিন রক্ত যাচ্ছে, যেমন হচ্ছে জিআই আলসার। অনেকে হচ্ছে পেটে গ্যাস্ট্রিক আলসারের কথা তোমরা অনেকে শুনছো, তাই না? কারো পেটে যদি এরকম আলসার হয়, হ্যাঁ মানে হচ্ছে আমাদের স্টমাকে আলসার হতে পারে, ডিউডেনামে আলসার হতে পারে, এই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এখানে যদি আলসার হয় তাহলে তাদের কি হবে? প্রচুর পরিমাণে ব্লাড এই আলসার থেকে চলে যেতে পারে, তার ফলে হচ্ছে একটা ক্রনিক ব্লাড লস হতে পারে। আর 2 নম্বর যে ঘটনাটা ঘটে সেইটা হচ্ছে আমাদের মেনস্ট্রুয়েশন আছে। হ্যাঁ, মেনস্ট্রুয়েশন হচ্ছে মেয়েদের যে মেনস্ট্রুয়েশন হয়, হ্যাঁ এই মেনস্ট্রুয়েশনের ফলে হচ্ছে একটা কন্টিনিউয়াস অ্যামাউন্ট অফ ব্লাড ইচ মান্থ কিন্তু মেয়েদের বডি থেকে বের হয়ে যায়। এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটার ফলে কি হয়? তো প্রতিদিনই তো আমাদের আরবিসি লস হচ্ছে, লস হওয়ার কারণে বডি এত তাড়াতাড়ি এই লস প্রিভেন্ট করার জন্য তো বডি তৈরি হচ্ছে আরবিসি তৈরি করা, তাই না? আরবিসি তৈরি করতে লাগবে আয়রন। তো বডি এত আয়রন পায় না যে একবারে যে এই আয়রনগুলো নিয়ে সে হচ্ছে আবার সমান পরিমাণ আরবিসি একদিনে উৎপাদন করে ফেলবে, সেটা তার জন্য সম্ভবপর নয়। তার ফলে যে ঘটনাটা ঘটে এই আয়রন ডিফিসিয়েন্সি ঘটে, ফলে কি হয়? আয়রন ডিফিসিয়েন্সি হয়। তো আয়রন ডিফিসিয়েন্সি ফলে কি হয়? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক আরবিসি তৈরি হয়। আয়রন ডিফিসিয়েন্সি ফলে কি হয়? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক আরবিসি তৈরি হয়। ওকে, আচ্ছা,
তাহলে ক্রনিক ব্লাড লসে কি হয়, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। না ভাই 1 লিটার ব্লাড হয় না, 2 লিটার যদি হয় তাহলে হচ্ছে এই ফিডব্যাক মেকানিজমের কারণে ভিসিয়াস সাইকেলের কারণে ডেড হবে। ওকে আচ্ছা দেখো তাহলে ক্রনিক ব্লাড লসে কি হলো, যেমন জিআই আলসার বা মেনস্ট্রুয়েশন, খুব প্রতিদিনই ব্লাড চলে যাচ্ছে। এখন এই আয়রনের যে চাহিদা আছে এটা তো প্রতিদিন মেনটেন করা সম্ভব হচ্ছে না, এত তাড়াতাড়ি আয়রন অ্যাবজর্ব হতে পারে না, ফলে হচ্ছে আমাদের মাইক্রোসাইটিক হাইপোক্রমিক আরবিসি থাকে, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া হয়ে থাকে। ওকে আচ্ছা গেল। এরপর হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হ্যাঁ গাইটনে লেখা আছে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে ফেলিওর অফ বোন মেরো টু প্রডিউস সাফিসিয়েন্ট আরবিসি। এখানে হচ্ছে সমস্যা বোন মেরো থেকে সাফিসিয়েন্ট আরবিসি তৈরি হইতে পারতেছে না। ওকে এটা হচ্ছে সমস্যা। এই কজেস অফ বোন মেরো অ্যাপ্লেশিয়ার মধ্যে আছে হচ্ছে রেডিয়েশন আর কেমোথেরাপি। অনেকের সময় হচ্ছে ক্যান্সার হইলে কেমোথেরাপি দেয়, হ্যাঁ এই কেমোথেরাপি যেটা আছে অথবা রেডিয়েশন বা রেডিওথেরাপি দেয়, তাই না? তাদের হচ্ছে হাইড্রোজেন এক্সপোজার থাকলে হচ্ছে বোন মেরো স্টেম সেল যেগুলি আছে সেগুলি হচ্ছে ড্যামেজ হয়ে যাবে। যদি আমরা খুব বেশি পরিমাণ কেমোথেরাপি বা হচ্ছে রেডিওথেরাপি, এগুলি হচ্ছে নর্মালি আমরা তো যেটা হচ্ছে অনেক ক্যালকুলেট করে দেওয়া হয়, তো কোনো রেজিমেন্টের যদি ক্যালকুলেশনে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে হাইড্রোজেন এক্সপোজার ড্যামেজ করে হচ্ছে বোন ম্যারো স্টেম সেলকে। ওকে কি করে, বোন ম্যারো স্টেম সেলকে ড্যামেজ করে। ওকে আচ্ছা আরবিসি প্রোডাকশন যেটা আছে সেটা হচ্ছে কয়েক সপ্তাহ পর হচ্ছে কমে যায়, কারণ হচ্ছে স্টেম সেল কমে গেছে। কারণ আমরা তো দেখছি সকল প্রকার আমাদের ব্লাড সেল হচ্ছে মাল্টি পটেনশিয়াল হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আসছে। কোথা থেকে আসছে? মাল্টি পটেনশিয়াল হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আসছে। ওকে আচ্ছা এবার আছে হচ্ছে টক্সিক কেমিক্যাল। এরপর কি আছে? টক্সিক কেমিক্যাল, হাইড্রোজ অফ সাবস্টেন্স, যদি কিছু হয় বেনজিন বা ইনসেকটিসাইড, যদি যেগুলি আমরা খাই, অনেকে খায়, আমরা কিন্তু খাবার দাবার সবই ভেজাল। এই ভেজালের ভিতরে ইনসেকটিসাইড মানে হচ্ছে কীটনাশক, সবগুলা খাবারের ভিতরে আছে। এই কীটনাশক কিন্তু আমাদের স্টেম সেলকে ডিস্ট্রয় করে দিতে পারে যদি লার্জ অ্যামাউন্টে ইনটেক করি। এরপর হচ্ছে অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ কি? আমাদের বডির একটা ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে প্রতিরক্ষা করা। অটো ইমিউন সিস্টেম হচ্ছে, ইমিউন সিস্টেম কি করে? বাইরের কোনো জীবাণু আসলে হচ্ছে তাকে বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, এটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের কাজ। কিন্তু যদি এমন হয় যে আমাদের বডির কোনো একটা অংশকে, বডির ভিতরের কোনো একটা অংশকে, বডির কোনো একটা সেলকে আমাদের বডি নিজে চিনতে পারতেছে না, যদি চিনতে না পারে তখন সেই ওই সেলটাকে মেরে ফেলবে। এই যে এই ধরনের যে ডিজিজগুলো হয় তাকে বলি হচ্ছে আমরা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ যেমন হচ্ছে সিস্টেমিক লুপাস এরাইথ্রোমেটোসাস, এসএলই। এটা কি? এসএলই। এসএলই মেডিকেল আসো আর কিছুদিন পর খুব ভালো করে এসএলই শিখবা। এই এসএলই যেটা আছে অটো ইমিউন ডিজিজ, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, এগুলিতে হচ্ছে এই বোন মেরো সেল, এটা যে আমার বোন মেরো সেল, এইটা হচ্ছে আমাদের বডি চিনতে পারে না। তখন কি হয়? ওই বোন মেরো সেলের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, তাকে মারার চেষ্টা করে। ওকে তাকে মারার চেষ্টা করে, তার ফলে হচ্ছে আমাদের এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়। তাহলে এই অটোইমিউন ডিজিজ বা এসএলই যেটা আছে, হ্যাঁ বা এরকম আরো অটোইমিউন ডিজিজ এরকম ম্যানিফেস্টেশন পাইতে পারে না। আচ্ছা আর এটা হচ্ছে আইডিওপ্যাথিক অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এটা হচ্ছে 50% অফ দ্য কেস। হ্যাঁ এটা কেন হয় কেউ জানে না। হ্যাঁ উইদাউট ট্রিটমেন্ট সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যদি থাকে তাহলে পেশেন্ট হচ্ছে মারা যাবে, সোজা কথা। ট্রিটমেন্ট অপশন কি? ট্রিটমেন্ট অপশন হচ্ছে দুইটা, এটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করা, টেম্পোরারিলি আরবিসি বাড়াই দেওয়া, এটা হচ্ছে বোন মেরো ট্রান্সপ্লান্ট করে ফেলা। কি করা? বোন মেরো ট্রান্সপ্লান্ট করে ফেলা। ওকে আচ্ছা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বুঝছি, আপনাদের লেভেলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ধরবে না, গাইডনে আছে, আমি আপনাদেরকে পড়াইলাম। ওকে আচ্ছা এটা ইম্পর্টেন্ট আপনাদের। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি হয়? ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কারণে হয়, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে হয়, আর এটা হচ্ছে ওই ভিটামিন বি12 হচ্ছে ল্যাক অফ ইন্টেন্সিভ ফ্যাক্টর। ওকে কারণ হচ্ছে ভিটামিন বি12 অ্যাবজর্পশনের জন্য প্রয়োজন হচ্ছে ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল। কি প্রয়োজন? ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল। যে ঘটনাটা ঘটে এই ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে ডিএনএ যে ম্যাচুরেশন আছে, নিউক্লিয়াসের যে ম্যাচুরেশন আছে, নিউক্লিয়াসের ম্যাচুরেশনের যে অবিচ্ছেদ্য উপাদান হচ্ছে এই ইন্ট্রিনসিক কি বলে এই ভিটামিন বি12 এবং হচ্ছে ফলিক অ্যাসিড। এখন যদি এগুলি ডিফিসিয়েন্সি থাকে তাহলে হচ্ছে ডিএনএ যে সিনথেসিস আছে সেটা হচ্ছে হ্যাম্পার হবে। কি হবে? ডিএনএ সিনথেসিস হ্যাম্পার হবে। এখানে হচ্ছে স্লো প্রোডাকশন অফ এরিথ্রোসাইট এবং হচ্ছে প্রোডাকশন লার্জ অ্যাবনর্মাল আরবিসি, যেটা হচ্ছে মেগালোব্লাস্ট উৎপন্ন করবে। কি তৈরি করবে? মেগালোব্লাস্ট উৎপন্ন করবে। তাহলে এই ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিডের যদি ডিফিসিয়েন্সি হয় তাহলে কি ধরনের অ্যানিমিয়া হবে? মেগালোব্লাস্ট মানে হচ্ছে ম্যাক্রোসাইটিক। তাহলে কি হবে? ম্যাক্রোসাইটিক। কি হবে? ম্যাক্রোসাইটিক। আর যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, আর যদি কি হয়? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তাহলে হচ্ছে মাইক্রোসাইটিক। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে কি হবে? মাইক্রোসাইটিক।
এবার আসো কজ কি আছে, কজের ভিতরে এক নাম্বারটা আছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। আমি বলছিলাম কারণ পার্নিশিয়াস অ্যানিমিয়াতে যেটা হয় সেটা অ্যাট্রফি অফ দ্য স্টোমাক যে মিউকোসা আছে সেটা হয়, তার ফলে প্যারাইটাল সেল থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যান্সার রিলিজ হতে পারে না। কি হয়, অ্যাট্রফি অফ দ্য স্টোমাক মিউকোসা, স্টোমাক মিউকোসার ভিতরে কি সেল ছিল, ছিল প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল থেকে কি রিলিজ হইতো, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যান্সার রিলিজ হইতো। কি রিলিজ হইতো, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল কি প্রয়োজন, ভিটামিন বি12 অ্যাবজর্পশনের প্রয়োজন। কেন প্রয়োজন, ভিটামিন বি12 অ্যাবজর্পশনের প্রয়োজন। ফলে কি হয়, পার্নিশিয়াস অ্যানিমিয়াতে এই অ্যাট্রফি অফ দ্য স্টোমাক মিউকোসা হয়, ফলে প্যারাইটাল সেল যেটা আছে সেটাও অ্যাট্রফি হয়ে যায়। ফলে হচ্ছে এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর যেটা আছে সেটা উৎপন্ন হতে পারে না, ভিটামিন বি12 অ্যাবজর্ব হতে পারে না। যদি না ভিটামিন বি12 অ্যাবজর্ব হয় তাহলে হচ্ছে আমাদের এই লার্জ অ্যাবনর্মাল যে আরবিসি উৎপন্ন হবে সেটা হচ্ছে মেগালোব্লাস্ট উৎপন্ন হবে। এরপর হচ্ছে টোটাল গ্যাস্ট্রেক্টমি। ওকে, গ্যাস্ট্রেক্টমি অনেকে স্টমাক কেটে ফেলে, স্টমাক হচ্ছে কেটে ফেলে, টোটাল গ্যাস্ট্রেক্টমি। যদি টোটাল গ্যাস্ট্রেক্টমি হয় তাহলে হচ্ছে স্টমাক যেটা করে ভিটামিন বি12 এর অ্যাবজর্পশনের জন্য যে জিনিসটা লাগে ইন্টেনসিভ ফ্যাক্টর একটা উৎপন্ন হবে না, কারণ সব প্যারাইটাল সেল আমি বডি থেকে ফেলে দিছি, কেটে ফেলছি স্টমাক। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশন হচ্ছে ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 এর ইনটেক কম, আপনি খানি কম ভিটামিন বি12 এবং হচ্ছে ফলিক অ্যাসিড। আর এটা হচ্ছে মেল অ্যাবজর্পশন, ভিটামিন বি মানে মেল অ্যাবজর্পশন যদি সিনড্রোম থাকে যে কোনো, যেমন হচ্ছে কারণ এগুলো ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়, মেল অ্যাবজর্পশন সিনড্রোম যেমন হচ্ছে সিলিয়াক ডিজিজ, হ্যাঁ, এরপর হচ্ছে ইনফ্লামেটরি বাইল ডিজিজ, এগুলি যদি হয়ে থাকে তাইলে হচ্ছে আপনার এই ভিটামিন বি12 এর অ্যাবজর্পশনটাই কমে যাবে, ভিটামিন বি12 এর অ্যাবজর্পশন কমবে। ওকে, আচ্ছা। যেটা আমি বললাম কি ঘটনা ঘটবে, এই ফেল টু ডিভাইড প্রপারলি হইতে মানে যেই সেলগুলো ছিল সেগুলো হচ্ছে খুব স্লো এবং হচ্ছে তারা ডিভাইড হইতে পারবে না, হ্যাঁ, মানে ডিভাইশন হইতে পারবে না। ডিভিশন হইতে না পারলে কি হবে, সাইজে বড় হবে, এটাই তো হবে। লার্জ আরবিসি হবে, ফ্রেজাইল হবে এবং হচ্ছে ইজি টু র্যাপচার, যখন হচ্ছে একটা অ্যানিমিয়া সিভিয়ার অ্যানিমিয়া দেখা দিতে পারে। ওকে, এটা বুঝছি কিনা, সবাই বুঝছেন কিনা একটু বলেন তো, এটা বোঝা গেছে কি? এবার হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া তো আমি বললাম, হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে কি, অ্যাবনর্মাল আরবিসি যেগুলি আছে, হ্যাঁ, মেমব্রেন ডিফেক্ট আছে, এগুলিতে হচ্ছে এগুলির ফলে যেটা হয় এই আরবিসি গুলো হচ্ছে ফ্রাজাইল হয়ে যায়, ইজিলি র্যাপচার হয়, হ্যাঁ, তখন ক্যাপিলারিতে যায়, স্প্লিনে ওই যে স্প্লিনি কর্ড দিয়ে যায়, আমি তখন বলছিলাম, কারণ এই সেলগুলো অনেক বড় আকারে হয় আর কি, হ্যাঁ, বা ফ্রাজাইল থাকে, যেটা ফলে হচ্ছে হেমোলাইসিস হয়, হেমোলাইসিসের ফলে হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। হেমোলাইসিস মানে হচ্ছে আরবিসি ভাঙন, হেমোলাইসিস কি, আরবিসি ভাঙন। এরপর হচ্ছে hemolytic anemia occurs when RBC are destroyed faster than any they can produce। আচ্ছা, যেই হারে আরবিসি প্রোডাকশন হয় তার চেয়ে বেশি হারে যদি আরবিসি ডিস্ট্রয় হয় বা হেমোলাইসিস হয় তাইলে আমরা বলি হচ্ছে তাকে হেমোলাইটিক অ্যানিমিয়া, তাকে আমরা কি বলি, হেমোলাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, এবার হেরিডিটি দিয়ে হইতে পারে, এই যে বলছি এগুলি বলা হয়েছে, এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, এটা আপনি একটু দেখতে চাইলে দেখে নিতে পারেন, হ্যাঁ। আচ্ছা, এখন এই আরবিসি ফর্মটা নরমালি ইভেন ইনক্রিজড ইন সাম হেমোলাইটিক। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে নাম্বার অফ আরবিসি যেটা আছে সেটা হচ্ছে খুব ফর্ম যেটা হচ্ছে সেটা নরমাল, ঠিকভাবে আরবিসি তৈরি হচ্ছে, তৈরি হওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু যা হচ্ছে ওই আরবিসি গুলো ডিফেক্টিভ আরবিসি, তার ফলে আরবিসি গুলো বারবার ভেঙে যাচ্ছে এবং হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া হচ্ছে, কিছু নাই স্লাইড। হেমোলাইটিক অ্যানিমিয়া এখানে একটু জটিল করে লিখছে আর কি। আচ্ছা দেখেন, যেটা আছে ডিরেক্ট ড্যামেজ টু আরবিসি, এখন যে হেমোলাইসিস হচ্ছে, হেমোলাইসিস কেন হচ্ছে, এটা হচ্ছে স্যামসাং লাইটের কথাবার্তা। ওকে, দেখেন হেমোলাইসিস হতে পারে হচ্ছে কেমিক্যাল দিয়ে হইতে পারে, স্নেক ভেনম দিয়ে হইতে পারে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল টক্সিন দিয়ে হইতে পারে। ওকে, তাহলে কি কি হইতে পারে, কিছু কেমিক্যাল দিয়ে হইতে পারে, কিছু স্নেক ভেনম বা হচ্ছে সাপের বিষ দিয়ে হইতে পারে, অথবা হচ্ছে কি হইতে পারে, ব্যাকটেরিয়াল টক্সিন দিয়ে হইতে পারে। এইভাবে হচ্ছে আরবিসি ড্যামেজ হইতে পারে। ওকে, এই জিনিসগুলো আরবিসি ড্যামেজ করতে পারে। আর একটা আছে ইমিউন মিডিয়েটেড প্লাজমা সেরাম, যেটা আছে মনে করেন একজনের রক্ত ভুলে আরেকজনের, মানে এক গ্রুপের রক্ত ভুলে আরেক গ্রুপের মানুষকে দিয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ইমিউন মিডিয়েটেড আরবিসি ডিট্রাকশন হবে। কি হবে, ইমিউন মিডিয়েটেড আরবিসি ডিট্রাকশন। ওকে, ইমিউন মিডিয়েটেড আরবিসি ডিস্ট্রাকশন হবে। ওকে, আচ্ছা, প্লাজমার সিরাম যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রয় করবে আরবিসি অন্যজনেরটাকে। ওকে, আচ্ছা, যেমন হচ্ছে ইনকম্পটিবল ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশনের প্রবলেম থাকলে আরেকটা হচ্ছে ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা আপনারা খুব ভালো পারেন। এই ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস ইন্টারমিডিয়েট ছিল না, যেটা হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, হ্যাঁ, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি ছিল কিনা, এটা ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস ছিল কিনা। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যাবনর্মাল হেমোলাইসিন ইন দ্য ব্লাড। হেমোলাইসিন হচ্ছে একটা অ্যান্টিবডি, হ্যাঁ, অ্যাবনর্মাল একটা অ্যান্টিবডি, যেটা হচ্ছে এক ধরনের প্রোটিন, যেটা যদি বডিতে আসে তাহলে হচ্ছে এই আরবিসি সেলগুলো হচ্ছে ভেঙে যাবে, একদম ভালো ভালো আরবিসি সেলগুলো ভেঙে যাবে এবং হচ্ছে পেশেন্টের নিজের আরবিসি সেলগুলো ভেঙে যাবে। ওকে, আচ্ছা,
তাহলে তো বুঝছেন কিভাবে আরবিসি হতে পারে হেমোলাইটিক অ্যানিমিয়াতে, এই তিনটা কথার কথা বলা আছে এখানে। এরপর হচ্ছে পারক্সিমাল কোল্ড হিমোগ্লোবিনিউরিয়া। ওকে, এটা হচ্ছে আরেকটা কজ। আচ্ছা, এগুলি একটু জটিল, এগুলি হচ্ছে আপনাদের লেভেলে কাউকে ধরবে না। যদি কাউকে ধরে একদম পুরো বাংলাদেশে ফার্স্ট হবেন। হ্যাঁ, কেউ যদি এগুলি বলে আসতে পারেন বা কোনোভাবে টিচার এই জায়গায় নিয়ে যা রাখতে পারেন, তাহলে হচ্ছে বাংলাদেশে ফার্স্ট হবেন। যেই পারবেন সেই ফার্স্ট হবেন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে পারক্সিমাল কোল্ড হিমোগ্লোবিনিউরিয়া। এটা হচ্ছে একটা লাইটিক এজেন্ট। হ্যাঁ, এটার নাম হচ্ছে ডোনাল্ড ল্যান্ডিস্ট্রেইনার অ্যান্টিবডি যেটা আছে সেটা হচ্ছে আরবিসির সাথে লো টেম্পারেচারে বাইন্ড করে, শুধু লো টেম্পারেচারে বাইন্ড করে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস করে। ওকে, হেমোলাইসিস করে, যেমন হচ্ছে তার ফলে হচ্ছে যে ঘটনাটা ঘটে হচ্ছে হিমোগ্লোবিন ইউরিয়া আমাদের ইউরিনের সাথে হচ্ছে কি হয়, ইউরিনের সাথে হচ্ছে হিমোগ্লোবিন বের হয়ে যায়। আর এটা হচ্ছে হেমাচুরিয়া। হ্যাঁ, আর এটা হচ্ছে ভিজিবল ব্লাড ইন দ্য ইউরিন। ওকে, আচ্ছা, হিমোগ্লোবিন ইউরিয়া যেটা আছে সেটা হচ্ছে ইউরিনটা হচ্ছে রেড কালার। ওকে, একদম ব্লাড বোঝা যাচ্ছে না। হেমাচুরিয়া হচ্ছে একদম ব্লাডই যাচ্ছে। আচ্ছা, আমার কথা হচ্ছে একই কথা আর কি, হিমোগ্লোবিন হেমাচুরিয়া এত প্যারা নেওয়ার লাভ নেই আপনাদের। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই যে পারক্সিমাল কোল্ড হিমোগ্লোবিন ইউরিয়া, এখানে একটা লাইটিং এজেন্ট যেটা হচ্ছে খালি কম তাপমাত্রায় আসলে, যেমন হচ্ছে আপনি মনে করেন একটা লিম্ব হচ্ছে বাইরে অনেকক্ষণ রেখে দিয়েছেন, বরফের দেশে গেছেন সেই সময়, বা হচ্ছে খুব ঠান্ডা পানিতে চুবাই রাখছেন, সেই ক্ষেত্রে কি হতে পারে ওই জায়গাটা লো টেম্পারেচারে এই ডেনট ল্যান্ডস্ট্রেইনার অ্যান্টিবডি যেটা আছে সেটা আরবিসির সাথে বাইন্ড করে আরবিসিকে ভেঙে ফেলবে। ওকে, এরপর আছে হচ্ছে পিএনএইচ, পারক্সিমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। এই হিমোগ্লোবিন হিমোলাইসিন যেটা বলছি আমি, এই হিমোলাইসিনটা হচ্ছে অ্যাক্টিভ থাকে হচ্ছে লো পিএইচ। হিমোগ্লোবিনটা অ্যাক্টিভ থাকে কখন, লো পিএইচে। এখন ঘুমের সময় যে ঘটনাটা ঘটে তখন ফিজিওলজিক্যাল যে পিএইচ আছে পিএইচটা একটু কমে, লো পিএইচের দিকে যায়। ওকে, ফিজিওলজিক্যালি এই পিএইচটা হচ্ছে একটু কমে, যার ফলে হচ্ছে এই হেমোলাইসিন অ্যাক্টিভেটেড হয়, তার ফলে হচ্ছে হেমোলাইসিস হয়ে যায়। ওকে, তার ফলে হচ্ছে সকালে যখন প্রস্রাব করবেন তখন দেখবেন ডার্ক লাল লাল একটা প্রস্রাব আসবে, মানে ইউরিন আসবে। আরেকটা হচ্ছে আপনার কি হবে, ফ্যাটিক হবে। এই ওভারনাইট হেমোলাইসিসের ফলে হচ্ছে আপনার ফ্যাটিক ডেভেলপ করবে। ওকে, পিএনএইচ, এটা যে বলতে পারবেন পরীক্ষাতে সে সারা বাংলাদেশে ফার্স্ট হবেন, মানে ফিজিওলজিতে মানে সর্বোচ্চ নাম্বার পাবেন আর কি। আচ্ছা, এবার যে হেমোলাইটিক অ্যানিমিয়া অবস্কিউর অরিজিন, এটা অ্যাকুইটভাবে কর্নিক হইতে পারে, সেটা হইতে পারে কিছু এই ইয়া আছে কি বলে এনজাইম আছে, এনজাইম যদি ট্রিটমেন্ট করে তাহলে আর কি। ওকে, এইগুলি হচ্ছে তেমন বেশি কিছু চিন্তার কিছু নাই আর কি এগুলি নিয়ে। এরপর হচ্ছে এই যে অ্যাকোয়ার্ড ডিফেক্ট অফ হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিসের যদি কোনো সমস্যা থাকে, যেমন এই যে বোন মেরোতে কোনো সমস্যা থাকে। ওকে, বোন মেরোতে যেটা হয়, বোন মেরোতে প্রবলেম হলে হচ্ছে যে আরবিসি গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে মেগালোব্লাস্ট হয়, পার্নিশিয়াস অ্যানিমিয়া। এটা ইজিলি রিমুভ হয়ে যায়, এগুলি আপনারা পারবেন, এত চিন্তার কারণ নাই। এই কনজেনিটাল হেমোলাইটিক সিকল সেল ডিজিজ এবং হচ্ছে থ্যালাসেমিয়া এগুলি পারবেন, এগুলি নিয়ে কোনো চিন্তার কারণ নেই। ওকে, এরপর হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। কি আছে, এরপর হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এই হেরিডিটারি স্পেরোসাইটোসিসের যে ঘটনাটা ঘটে সেটা আরবিসি হচ্ছে খুবই ছোট থাকে। আরবিসি কি থাকে, খুবই ছোট থাকে। হেরিডিটারি স্পেরোসাইটোসিস হচ্ছে আরবিসি খুবই ছোট থাকে, ফলে এইটা ছোট এবং হচ্ছে স্পেরিক্যাল হয় বাইকনকেভ শেপের চেয়ে। এই অ্যাবনর্মাল সাইজটা হচ্ছে কি হয়, ফলে হচ্ছে এটা যে লুজ একটা ব্যাগ লাগে একটা মেমব্রেন হয়, তার ফলে হচ্ছে যে কোনো কম্প্রেশন ইয়েতে গেলেই সে হচ্ছে ধাম করে ওই কি বলে স্প্লিনিক যে পাল্প আছে সেটার মধ্যে দিয়ে যখন যাবে তখন হচ্ছে খুব ইজিলি র্যাপচার হবে স্লাইড কম্প্রেশন। ওকে, এই বাইকনকেভ শেপ দেওয়ার কিন্তু একটা কারণ আছে, আল্লাহ কিন্তু এমনি বানায় নাই। হ্যাঁ, এই বাইকনকেভ যে পড়েন আপনারা, হ্যাঁ দিয়ে বোতল নাকি, এটা কারণ হচ্ছে এটা হচ্ছে কম্প্রেশন ফোর্স সবচেয়ে বেশি নিতে পারে। যখন এরকম একটা ভেরি স্মল এবং স্পেরিক্যাল টাইপ তৈরি হয় তখন হচ্ছে এই মেমব্রেনটা ইয়া করতে পারে না, তখন হচ্ছে এগুলি ডিস্ট্রয় হয়ে যাবে। হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এগুলি পরীক্ষায় জীবনও আসবে না, দৌড়বেও না, বইয়ে আছে আমি দেখাইলাম আর কি, সময় পেয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া কিন্তু আমি আপনাকে পড়াই দিয়েছি। ওকে, সিকল সেল অ্যানিমিয়া যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন এস, আগে ক্লাসে পড়ানো হয়েছে। ওকে, ওই যে বিটা চেন আমি পড়াইছিলাম। হ্যাঁ, ভ্যালিন জেড দিয়ে গ্লুটামিক অ্যাসিড যেটা ছিল সেটা হচ্ছে রিপ্লেস হয়ে যায় 6 নম্বরে। ওকে, বিটা চেনে। এখন যেটা আছে লো অক্সিজেন টেনশনে গেলে এবং হচ্ছে এটা একটা ইনক্লুশন তৈরি করে, সাইজটা বড় হয়, তার ফলে ইয়া হয়। এটা আপনাদের পড়াই ফেলছে, এটা নিয়ে কোনো চিন্তা কোনো কারণ নেই। এই যে আসেন এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, যদি কোনো কারণে ফিটাসটা হচ্ছে আরএস পজিটিভ হয়, ফিটাস হচ্ছে আরএস পজিটিভ হলো। ওকে, মানে বাবার আরএস পজিটিভ, ফিটাসের আরএস পজিটিভ আছে, মাদারের হচ্ছে আরএস নেগেটিভ থাকে। ওকে, মাদারের হচ্ছে আরএস নেগেটিভ থাকে। এখন যে ঘটনাটা ঘটে প্রথম চিলড্রেনের ক্ষেত্রে, হ্যাঁ প্রথম চিলড্রেনের ক্ষেত্রে
এটা কোনো সমস্যা করে না, কারণ হচ্ছে এই ফিটাসের ব্লাড আর মায়ের ব্লাড সংস্পর্শে আসে না। কিন্তু যখন ফার্স্টে পেশেন্ট ইয়াটা ডেলিভারি হয়ে যায়, ডেলিভারির সময় কিছু পরিমাণ ফিটাসের ব্লাড ওই মায়ের ব্লাডের সাথে যায় মিশে। যখনই মিশে তখনই হচ্ছে যে ঘটনাটা ঘটে, মায়ের বডিতে ওই ফিটাসের যে আরএইচ পজিটিভটা ছিল সেটার বিরুদ্ধে একটা এন্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়। কি তৈরি হয়? এন্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়। এই এন্টি আরএইচ অ্যান্টিবডি যেটা আছে সেটা থাকতে থাকে। আবার পরবর্তীতে যদি আরেকটা সন্তান হয়, তার আরএইচ যদি পজিটিভ হয়, তখন এই এন্টি আরএইচ অ্যান্টিবডিটা ওই সন্তানের যে রেড ব্লাড সেল আছে সেগুলিকে আস্তে আস্তে ধ্বংস করতে থাকবে, সেগুলিকে আস্তে আস্তে কি করতে থাকবে? ধ্বংস করতে থাকবে। ওকে, আচ্ছা, তার ফলে হচ্ছে কি হবে? এগুলি ফ্রাজাইল হয়ে যাবে, র্যাপিডলি র্যাপচার হবে, এবং হচ্ছে নিউবর্ন যে হবে তার হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করবে। নিউবর্নে কি করবে? সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করবে। ওকে, কম্পেনসেটরি রেসপন্স কি? বোন মেরো হচ্ছে রিপ্লেস করতে চাবে, এখন লার্জ অ্যামাউন্ট অফ ইম্যাচিউর সেল তৈরি করবে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণ ধ্বংস হয়েছে, তো এত বেশি সাপ্লাই দিয়ে সে পারবে না ম্যাচিউর আর বেশি, তখন হচ্ছে কিছু ইম্যাচিউর আর বেশি হচ্ছে ব্লাড ফিল্মে চলে আসবে, পেরিফেরাল ব্লাডে চলে আসবে। ওকে, এই যে কম্পেনসেটরি মেকানিজম ইন অ্যানিমিয়া, দেখেন অ্যানিমিয়াতে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি যেটা আছে ব্লাডে সেটা হচ্ছে কমে, কম্পেনসেশন হচ্ছে কি ওই কার্ডিয়াক আউটপুট বাড়ায় দেয়। ওকে, মানে নর্মালি যেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ায় দেয়, কার্ডিয়াক আউটপুট যদি বাড়ায় দেয় তাহলে হচ্ছে ব্লাড সাপ্লাইটা বারবার বেশি হয়, তাহলে হচ্ছে অক্সিজেনের যে হাইপোক্সিয়াটা হয় অ্যানিমিয়ার কারণে সেটা হচ্ছে মোটামুটি কম্পেনসেশন হয়। ওকে, আচ্ছা, তার মানে পার ইউনিট ব্লাড অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে গেছে, তাই না? আর বেশি বেশি ব্লাড পাম্প করতেছি, তাহলে বেশি বেশি ব্লাড হচ্ছে অর্গানগুলোতে যাচ্ছে, ফলে হচ্ছে অক্সিজেনের চাহিদা যাতে পূরণ হয়। রেস্টে কি হয়? রেস্টে হচ্ছে প্রতি ইউনিট ব্লাড তো হচ্ছে লেস অক্সিজেন এমনি ক্যারি করতেছে, হ্যাঁ, অ্যান্ড দ্য ইনক্রিজ ব্লাড ফ্লো ডেলিভার্ড হচ্ছে মোস্ট অফ দ্য নর্মাল টিস্যুতে, ওই যে কার্ডিয়াক আউটপুট বেড়ে গেছে সেটা। ওকে, ডান, নর্মাল অবস্থা। এক্সারসাইজে কি হয়? এক্সারসাইজে হচ্ছে এমনি হার্ট খুব বেশি কাজ করতেছে, হ্যাঁ, এক্সারসাইজের সময় কিন্তু বডির হার্ট রেট বাইরে যায়, আপনি দেখবেন হার্ট হচ্ছে পাম্প বেশি করতে থাকে। ওকে, এখন অলরেডি একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে করতেছে অ্যানিমিয়ার কারণে, এখন আমি আবার এক্সারসাইজ করা শুরু করলাম, এখন এক্সারসাইজ করলে হবে, এখন এক্সারসাইজের সময় কিন্তু হার্ট তার ওই কার্ডিয়াক আউটপুটটা আর ইনক্রিজ করতে পারবে না, আর ফার্দার ইনক্রিজ করতে পারবে না। ওকে, ফার্দার সে ইনক্রিজ করতে পারবে না। এখন যখন সে ফার্দার ইনক্রিজ করতে পারবে না তখন কি হবে? সিভিয়ার টিস্যু হাইপোক্সিয়া হবে, তখন হচ্ছে অ্যাকিউট কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে। ওকে, অ্যানিমিক পেশেন্টে কি হতে পারে? অ্যাকিউট কার্ডিয়াক ফেলিয়ার। ওকে, কি হতে পারে? অ্যাকিউট কার্ডিয়াক ফেলিয়ার। এবার হচ্ছে কোমস টেস্ট। কোমস টেস্ট হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড হেমোলাইসিসের জন্য দেখি আমরা। ওকে, অ্যান্টিবডি মিডিয়েটেড হেমোলাইসিসের জন্য দেখি কোন কন্ডিশনে, যেমন আরএইচ ইনকমপ্লিটেবিলিটি, তার মানে হচ্ছে আমার আরএইচ ভুল হওয়ার কারণে, ভুল তথ্য দেওয়ার কারণে আরএইচ জোনটা আমার বডিতে আসছে, তাহলে সে কি করছে? সে চিন্তা করছে ভাই এটা তো আমি না, এটা অন্য জোন, তাহলে ওকে অ্যাটাক করতে হবে। অ্যাটাক দিছে, অ্যাটাক দিয়ে কি করছে? অ্যান্টিবডি তৈরি করে অ্যাটাক দিয়ে দিছে। এই তো ব্লাস্টার হসপিটালিস, ওই যে আরএইচ পজিটিভ, আমার তো আরএইচ নেগেটিভ, তাহলে পজিটিভ আসছে, তার মানে এটা অন্য লোক, যেহেতু পজিটিভ আসছে অন্য লোক, এটা ধর আর মার, কি দিয়ে মারবি? অ্যান্টিবডি দিয়ে মারবি। ওকে, আচ্ছা, আর অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, অটো ইমিউন AIHA। ওকে, অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, এগুলো হচ্ছে গ্লোবিন টাইপ অ্যান্টিবডি থাকে যেগুলো চারবিসির সাথে বাইন্ড করে, এগুলো চারবিসিকে বাইন্ড করে ফেলে এবং হচ্ছে পরবর্তীতে ওগুলি ডিস্ট্রয় করে আর কি। ওকে, এটা তো বললাম। কারণ কমস্টেস আছে দুই প্রকার, এগুলি জীবনও ধরবে না বা এগুলি অনেকেই পারে, কেউ পারে না, আপনাদের লেভেল থেকে কেউ পারেই না, হ্যাঁ। সেটা হচ্ছে ডিরেক্ট কম টেস্ট। ডিরেক্ট কম টেস্ট হচ্ছে যেটা পেশেন্ট ডায়াবেটিসের সাথে যুক্ত অবস্থায় যে অ্যান্টিবডি আছে, পেশেন্ট ডায়াবেটিসের সাথে যুক্ত অবস্থায় যে অ্যান্টিবডি আছে সেটা ডিটেক্ট করে কে? সেটা হচ্ছে ডিরেক্ট কম টেস্ট। কে করে? ডিরেক্ট কম টেস্ট। যেমন হচ্ছে অটোইমিউন হেমোলাইসিস, এরিথ্রোব্লাস্টোসিস হসপিটালিস, এগুলিতে পজিটিভ পাবেন। ওকে, আর ইনডাইরেক্ট কম টেস্ট হচ্ছে এটা আরবিসি গুলোকে ওয়াশ করা হয়। ওকে, ওয়াশ করার পরে এটাকে হচ্ছে অ্যান্টি হিউম্যান গ্লোবিন, হ্যাঁ, গ্লোবিলিন যে সেরাম আছে তার সাথে হচ্ছে মিক্সড করা হয়। ইভেন আফটার ওয়াশিং যদি এটা ক্লাম্প হয়ে যায়, হ্যাঁ, অ্যান্টিবডির সাথে, তাহলে হচ্ছে এটা এরিথ্রোব্লাস্টোসিস হসপিটালিস আমরা মেনলি ইউজ করি। ওকে, আচ্ছা, বুঝলেন বিষয়টা? এই কি ইনডাইরেক্ট কম টেস্ট। আরবিসিকে ধুয়ে ফেলছি, ধুয়ে ফেলার পরে হচ্ছে অ্যান্টি হিউম্যান গ্লোবিন সেরামের সাথে বাইন্ড করছে। ওকে, বাইন্ড করার পর যদি আবারও তারা ওইটার সাথে ক্লাম্পিং হয়, ওকে, যে অ্যান্টিবডিটা যখন যদি অ্যান্টিবডিটা কোটেড থাকে তাহলে হচ্ছে ক্লাম্পিং হবে। ওকে, এই হচ্ছে কাহিনীটা। বলে এটা জানার দরকার নেই। কোমস দুই প্রকার আছে, কোমস ডাইরেক্ট ইনডাইরেক্ট, এত কঠিন বোঝার দরকার নেই, একটু জটিল বিষয়, হ্যাঁ। আর এটা খুবই সহজ, এটা হচ্ছে আরবিসির সাথে যেটা যুক্ত আছে সেটারই অ্যান্টিবডি ডিটেক্ট করলো, আর এটা হচ্ছে আরবিসি ওয়াশ করে এবং হচ্ছে অ্যান্টি হিউম্যান গ্লোবিলিন সেরাম দেয়, সেরাম দিয়ে দেখে যে এটা আসলে ওই ক্লাম্পিং হয় কি হয় না, এই উপর পজিটিভ নেগেটিভ আর কি আসে।
এখন আসা হচ্ছে অ্যানিমিয়া তো বললাম, পলিসাইথিমিয়া। পলিসাইথিমিয়া কি ইনক্রিজ ব্লাড কাউন্ট, পলিসাইথিমিয়া কি ইনক্রিজ ব্লাড কাউন্ট। এখন পলিসাইথিমিয়া কজ কি আছে, একটা হচ্ছে ক্রনিক অ্যানোক্সিয়া বা হচ্ছে হাইপোক্সিয়া। অ্যানোক্সিয়া এমন শব্দটা ইউজ করে না, অ্যানোক্সিয়া শব্দের বদলে ইউজ করে হচ্ছে হাইপোক্সিয়া। কি ইউজ করি আমরা, হাইপোক্সিয়া। ওকে, আচ্ছা, এটা হাই অ্যালটিটিউড ক্রনিক লাং ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলিতে হচ্ছে নর্মালি দেখা যায়। এক্সেস ফ্লুইড লস, যেমন ডিহাইড্রেশন যেটা আছে সেইটা। আর এটা হচ্ছে শক, পেশেন্ট শকে গেলে হেমো কনসেন্ট্রেশন হয়। আর এটা হচ্ছে বোন মেরো ওভার অ্যাক্টিভিটি, যদি বোন মেরো থেকে খুব বেশি বেশি আরবিসি প্রোডাকশন হয়, এইগুলি হচ্ছে কারণ। ওকে, আচ্ছা, আরবিসি পরিমাণ বেড়ে যাওয়া, যে 65 লাখের বেশি হলে তাকে পলিসাইথিমিয়া বলে। আপনারা তো শিখছিলেন না, পলিসাইথিমিয়া হচ্ছে আরবিসি কাউন্ট ইনক্রিজ অ্যাবনর্মালি। এটা হচ্ছে সেকেন্ডারি হতে পারে, আর এটা হচ্ছে প্রাইমারি হতে পারে। সেকেন্ডারি যেটা আছে সেটা ফিজিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল হতে পারে, আর প্রাইমারি হচ্ছে পলিসাইথিমিয়া ভেরা বা হচ্ছে ইরাইথেমিয়া। হ্যাঁ, ডেফিনেশন হচ্ছে সেকেন্ডারি পলিসাইথিমিয়াতে আসি, when tissue become hypoxic triggering the blood forming organ to produce more RBC। সেকেন্ডারি পলিসাইথিমিয়া হচ্ছে কোনো কারণে আপনার বডিতে আরবিসি পরিমাণ কমে গেছে, কোনো কারণে আপনার বডিতে আরবিসি পরিমাণ কমে গেছে, বা কোনো কারণে টিস্যুতে হাইপোক্সিয়া হয়েছে। ওকে, হ্যাঁ, কি হইলো, আরবিসি পরিমাণ কমে নাই, বডিতে মনে করেন আরবিসি ওকে, কিন্তু হচ্ছে আপনার হচ্ছে হাইপোক্সিয়া হইলো। হ্যাঁ, যারা ক্রনিক স্মোকার তাদের কিন্তু নর্মালি এগুলি হয়। আচ্ছা, চেইন স্মোকার, ক্রনিক স্মোকার না তো, চেইন স্মোকার। আচ্ছা, এরপর হচ্ছে এই টিস্যুগুলো হচ্ছে কি হয়, টিস্যুগুলো হচ্ছে হাইপোক্সি হয়। হ্যাঁ, হাইপোক্সিক হয় মানে অক্সিজেন পায় না। এই টিস্যুগুলো যখন অক্সিজেন পায় না, তখন সে ওই কি সাপ্লাই দেয় আরবিসিকে বলে যে ওই কি বলে বোন মেরোকে বলে বেশি বেশি আরবিসি তৈরি করে বাবা। তখন ওই তৈরি করা হচ্ছে আরবিসি। দেখো এইখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো লো অক্সিজেন ইন দ্য ব্রেথ এরিয়া, হাই অ্যালটিটিউড, অনেক উঁচাই গেছো, হ্যাঁ, তোমার ব্লাড ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু অক্সিজেনের প্রেশারই কম, টেনশনই। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে, হাই অ্যালটিটিউডে আমাদের সেকেন্ডারি পলিসাইথিমিয়া হতে পারে। যেমন এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে পাহাড় পর্বতে যারা থাকে তারা কিন্তু সবসময় উঁচু জায়গায় থাকে, ফলে তাদের বডিতে অক্সিজেন টেনশন তো উপরে কম থাকার কারণে তাদের হচ্ছে সবসময় একটা হাইপোক্সিয়া থাকে। ফার্স্টে হচ্ছে বডিতে সবসময় একটা হাইপোক্সিয়া থাকে। যখন একটা হাইপোক্সিয়া থাকে, যখন একটা বডিতে কি থাকে, হাইপোক্সিয়া থাকে, এই হাইপোক্সিয়া থাকলে হচ্ছে তখন তার রেসপন্সে বেশি বেশি আরবিসি প্রোডাকশন হয় হাইপোক্সিয়াকে কম্পেনসেট করার জন্য। এবার হচ্ছে অক্সিজেন ডেলিভারি টু দ্য টিস্যু কার্ডিয়াক ফেইলারের ঘটনা ঘটতে পারে। ওকে, এরা 6 থেকে 7 মিলিয়ন হয়ে যেতে পারে, অ্যারাউন্ড 30% হাইট দেন নর্মাল। ওকে, 5.5 থেকে বেশি হবে না, 6 থেকে 7 মিলিয়ন। দেখবেন পাহাড়ি এলাকায় কিন্তু অনেকে 7 মিলিয়ন নর্মালিটি। ফিজিওলজিক্যাল পলিসাইথিমিয়া, এটা হচ্ছে টাইপ অফ সেকেন্ডারি। এটা হচ্ছে ওই যে এটি আমি মাত্র বলে ফেলছি, যারা হাই অ্যালটিটিউডে অবস্থান করে 14,000 থেকে 17,000 ফিট উপরে থাকে। হ্যাঁ, আমি হচ্ছে একবার গেছিলাম, আমি যখন প্রথম নেপাল যাই। হ্যাঁ, নেপালে এক জায়গায় গেলাম, সেটা হচ্ছে আপনার 21,000 ফিট উঁচাই, সেটা হচ্ছে কালিনচক নাম। হ্যাঁ, নেপালে কালিনচক নামে একটা জায়গায় গেলাম, সেটা হচ্ছে 21,000 ফিট উঁচা। তো হঠাৎ করে তো আমরা গেছি, তো যাওয়ার পরে হচ্ছে মানে আমরা যদি নিঃশ্বাস নিব মানে এরকম হইতেছে না, হচ্ছে চিপসের প্যাকেটগুলো হচ্ছে সব ফুলে ফুলে ব্লাস্ট হয়ে যাবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো এইখানে যে লোকগুলা ছিল, মানে কালিনচকে এক ধরনের লোক ছিল যারা সবসময় থাকে, তো ওই জায়গাটা তুলে প্রচন্ড ঠান্ডা, মনে করেন রাতের বেলা দেখি -5-6 এরকম বরফ পড়তেছে, এরকম একটা অবস্থা। আর দিনের বেলা হচ্ছে মোটামুটি ঠান্ডা ছিল, রোদ ছিল, দেখে অত কিছু বুঝিনি। তো রাতে দেখে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যেতেছে। আচ্ছা, এখানে যেটা ঘটে, অ্যাটমসফেরিক অক্সিজেন যেটা থাকে খুবই কম থাকে আসলে উপরে, এই জন্য ওই জায়গায় দেখবে আমাদের অনেকে মাথা ব্যথা করছিল ওই সময়। আচ্ছা, অ্যাটমসফেরিক অক্সিজেন যেটা ছিল সেটা হচ্ছে লো থাকে, তখন বডি হচ্ছে কি করে, অনেক বেশি বেশি আরবিসি প্রোডাকশন করে। সব হচ্ছে 6 থেকে 7 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, 6 to 7 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। ওকে, আচ্ছা, ডান। এরপর হচ্ছে এই যে প্রাইমারি পলিসাইথিমিয়া, পলিসাইথিমিয়া ভেরা। এই পলিসাইথিমিয়া ভেরা হচ্ছে জেনেটিক মিউটেশন ইন দ্য হেমোলাইটিক স্টেম সেল অফ দ্য বোন মেরো। কি হয়, এটা হচ্ছে ওই হেমোলাইটিক যে স্টেম সেল আছে, হ্যাঁ, হেমোলাইটিক বলছে ওই যে কি বলে মাল্টিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, সেটাতে একটা জেনেটিক মিউটেশন হয়। এই জেনেটিক মিউটেশনের ফলে হচ্ছে আনকন্ট্রোল প্রোডাকশন অফ আরবিসি হয়। কি হয়, আনকন্ট্রোলড প্রোডাকশন অফ আরবিসি। কি হচ্ছে, আনকন্ট্রোলড প্রোডাকশন অফ আরবিসি হচ্ছে। ওকে, আনকন্ট্রোলড প্রোডাকশন অফ আরবিসি হয়। এর ফলে কি হয়, এই ব্লাস্ট হচ্ছে বন্ধ করতে পারে না আরবিসি তৈরি করে, আরবিসি তৈরি হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। মালদ্বীপ, নেপাল, আর গেছিলাম হচ্ছে তোমার থাইল্যান্ডে গেছিলাম একবার। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ব্লাড সেল আছে, হ্যাঁ, এই যে ব্লাড সেল আছে, এই ব্লাড সেলটা কি হয়, তৈরি হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। এই ব্লাড সেলটা তৈরি হইতে হইতে এই আরবিসি পরিমাণটা বাইরে যায়। এটা হচ্ছে আমাদের পলিসাইথিমিয়া ভেরা। সিমিলার টু টিউমার, যদি হ্যাঁ যে ব্লাস্ট যদি হ্যাঁ ব্রেস্ট টিউমার যে আছে,
এই মতো আর কি, মানে টিউমারে যেমন কি একটা সেল অনেক বেশি বেশি তৈরি হতে পারে, আর এখানে হচ্ছে এই পলিসাইথেমিয়াতে হচ্ছে আরবিসি যেটা আছে আরবিসি হচ্ছে বেশি বেশি করে তৈরি হতে থাকে, এই হচ্ছে কথা। এখানে যেটা আছে এই আরবিসি হচ্ছে 7 থেকে 8 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার হয়, হেমাটোক্রিট হচ্ছে অনেক বেশি বাইরে যায়, 60 to 70% হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, আরেকটা যেটা আছে ডাব্লিউবিসি এবং প্লাটলেট যেটা আছে সেটা হচ্ছে পারে। এখানে যে মিউটেশনটার নাম আমি জানি, মানে হচ্ছে জ্যাক V617F, এই জায়গায় মিউটেশন হয় জ্যাক V617F, ওকে। আচ্ছা, এগুলো জানা লাগবে না, মানে পড়াচ্ছি ওই জন্য বললাম আর কি, হ্যাঁ বইয়ে আছে লিখে একটু দেখতে পারো আর কি, একটু খালি জানিয়ে রাখো, এগুলো মুখস্থ করতে হবে না, কিচ্ছু না, মুখস্থ খুব কম জিনিস করতে হবে, যেটা হবে সেটার উপর ক্লাস নেওয়ার কথা আমি ভাইকে বলবো আজকে। আচ্ছা, এখন আছে যখন টোটাল ব্লাড ভলিউম বাড়ে তখন হচ্ছে ব্লাডটা ভিসকাস হয়ে যায়, এই যে পলিসাইথেমিয়া হইলো, পলিসাইথেমিয়াতে তো অনেক বেশি আরবিসি হয়ে গেছে, তখন হচ্ছে ব্লাডে আরবিসি পরিমাণ বেশি হবে, তখন ব্লাডটা হচ্ছে কি হবে ভিসকাস হয়ে যাবে, ওকে। আচ্ছা, নর্মাল ব্লাডের ভিসকোসিটি হচ্ছে কি 3x ইন্টু ওয়াটার, হ্যাঁ ওয়াটারের 3 গুণ হচ্ছে ভিসকাসিটি থাকে, হ্যাঁ। আচ্ছা, এখন পলিসাইথেমিয়াতে দেখা যায় যে ওয়াটার 10 গুণ ভিসকোসিটি হয়ে যায়, 10 গুণ যখন ভিসকোসিটি হয়ে যায় তখন হচ্ছে এই ক্যাপিলারিগুলো হচ্ছে প্লাকড হয়েছে এবং ভাস্কুলার সিস্টেম হচ্ছে এনগস্ট হয়, তখন যে ঘটনাটা ঘটে বুঝছো, তখন হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ব্লাড ক্লট হয়ে থাকে বুঝছো, যেমন হচ্ছে মনে করো হেপাটিক যে পোর্টাল ভেন আছে ওখানে ব্লক হয়ে গেল, হেপাটিক ভেন আছে ওখানে ব্লক হয়ে গেল, এই ধরনের বিভিন্ন প্রকার ব্লাডগুলো ক্লট হয়ে যাবে বা জমাট বেঁধে যাবে, ওকে। থ্রোম্বোএম্বোলিক ফেনোমেনন বলা হয় পলিসাইথেমিয়াতে, সেকেন্ডারি থ্রোম্বোএম্বোলিক ফেনোমেনন হয়, ওকে। আচ্ছা, এত জানা লাগবে না। পলিসাইথেমিয়ার কি ওই যে ভিসকোসিটি বাড়ে, ভিসকোসিটি বাড়লে হচ্ছে ব্লাড স্লাগিশ হয়ে যায় পেরিফেরাল ইয়েতে, ভিসকোসিটি বাড়ে ফলে ভেনাস রিটার্ন কমে, ব্লাড ভলিউম বাড়ে, ভেনাস রিটার্ন বাড়ে, এটা সমস্যা নাই, ব্যালেন্স আউট হয়। এরপর হচ্ছে এই দিকেও কিছু দেখার দরকার নেই, এত চিন্তা করে পাগল হয়ে যাবা। স্কিন কালার, হ্যাঁ এই যে সাব পিপিলার, হ্যাঁ ভেনাস প্লেক্সাস ইন দ্য স্কিন হোল্ডস মোর ব্লাড দেন নর্মাল, তার কারণে যেটা আছে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন হচ্ছে স্কিন ক্যাপিলারিতে থাকে, ফলে ব্লু কালার হয়ে যায়, ওকে। এই যে রাডি একটা কম্প্রেশন হয় আর এটা হচ্ছে ব্লু স্টিন্ট হয়, সাইনাসিস অফ দ্য স্কিন হয়, এগুলি হচ্ছে পলিসাইথেমিয়াতে স্কিন কালার, ওকে। এবার হচ্ছে আরবিসি যেটা আছে ফ্যাসিলিটি, হ্যাঁ আরবিসি ভঙ্গুরতার যে ম্যাপ সেটা দেখাইছে, দেখো আরবিসি যেটা আছে সেটা হচ্ছে আইসোটোনিক স্যালাইন, ওকে। আইসোটোনিক স্যালাইনে যেটা আছে আরবিসি হচ্ছে স্টেবল থাকবে, ওকে। ডিস্টিল ওয়াটারে হচ্ছে কি হবে আরবিসি হচ্ছে ব্রাস্ট হয়ে যাবে, ওকে। কারণ কি অসমোটিক প্রেসার ডিফারেন্সের কারণে ওয়াটার সেলে আসবে, এটা তো আমি পড়াইছি, এটা আমি বায়োকেমিস্ট্রি খুব ভালো করে পড়াইছি, এটা নিয়ে আর কথা বলতে চাই না, বা এটা কাইটা দাও, এটা কিছু পড়তে হবে না কোর্স। ফ্যাসিলিটি বাড়ে কোথায়, বাড়ে হচ্ছে হেরিডিটি স্পেরোসাইটোসিসে, কমে কোথায় থ্যালাসেমিয়াতে, জানলে বেশি। এখানে নর্মাল সাইজ সেবা আরবিসি বলা হয়েছে বাইকনকেভ, এগুলো তোমরা সব জানো। এই যে হাইপোটনিক স্যালাইন যেটা আছে, হাইপোটনিক স্যালাইনের মধ্যে যদি আরবিসি দাও, আরবিসি দিলে কি ঘটনা ঘটবে, ফ্লুইড মধ্যে ঢুকবে না অসমোটিক্যালি, ফ্লুইড যখন ঢুকবে তখন হচ্ছে ডায়ামিটার ডিক্রিজ করবে, থিকনেস বাড়বে, তখন হচ্ছে একসময় যেটা আছে সেটা হচ্ছে রাপচার হয়ে ব্রাস্ট হয়ে যাবে, এই হচ্ছে কথা, এত কিছু জানার দরকার নেই, বইয়ে আছে তাই হচ্ছে আমি দেখালাম, এটা কোনো কিছু জানার দরকার নেই, একদম মাথা নষ্ট করা জিনিস। ইফেক্টস অফ অ্যানিমিয়া এত দরকার নাই, হ্যাঁ। আরবিসি যেটা আছে যদি স্মলার বা লার্জার হয় তাহলে হচ্ছে থিকনেস যেটা চেঞ্জ হয়, তাহলে হচ্ছে এই প্রপোর্শনালি হচ্ছে ডায়ামিটার এবং থিকনেস যেটা চেঞ্জ হয় প্রপোর্শনালি চেঞ্জ হয়, তার কারণে হচ্ছে ফ্যাসিলিটি বা অ্যানিমিয়ার তেমন কোনো প্রভাব নেই। আচ্ছা, কিছু কিছু অ্যানিমিয়া হতে পারে যেমন হচ্ছে আইডিওপ্যাথিক হাইপোগ্লোমিক অ্যানিমিয়া, এইসবে হচ্ছে তোমার ইয়া হচ্ছে ফ্যাসিলিটি যেটা আছে সেখানে কিছু ইফেক্ট থাকতে পারে। একটু ফ্যাসিলিটি কনজেনিটাল হেমোলাইটিক জন্ডিস প্যারাসাইটোসিস লাগবে না এটা। আচ্ছা, এখন একটা জিনিস নিয়ে আমরা আসি, সেটা হচ্ছে হেমোলাইসিন। আমরা হেমোলাইসিনের কথা কতক্ষণ আগে বলছি, ওকে। হেমোলাইসিন যেটা আছে, হেমোলাইসিন হচ্ছে কি হেমোলাইটিক সিরা ক্যান বি ক্রিয়েটেড বাই ইনজেক্টিং রেড সেল ইনটু অ্যানাদার। আচ্ছা, এইটা হচ্ছে গুনিয়াপিক আছে না, গুনিয়াপিকের আরবিসি যদি র্যাবিসি দাও, হ্যাঁ তাহলে হচ্ছে র্যাবিসি করে এন্টি গুনিয়াপিক হেমোলাইসিন সিরাম আসবে, ওকে। মানে তুমি যদি মনে করো সাপোজ আমার বডি একটা ব্লাড, তোমার বডি আরেকটা ব্লাড, ওকে। এখন তোমার বডিতে ভুলে আমার বডিতে থেকে একটা ব্লাড দিয়ে দিলাম মনে করো, দেওয়ার পর তোমার বডি কি করবে, আমার বডির যে ব্লাড যেটা দিয়েছি সেটার কাছে একটা অ্যান্টিবডি তৈরি করবে, এই বিষয়টা হচ্ছে এমন, ওকে। আচ্ছা, যখন এই হেমোলাইসিন গুলো আছে তখন হচ্ছে ডায়ামিটার কমে, থিকনেস বাড়ে, ফ্যাসিলিটি যেটা আছে সেটাও বাড়ে, ওকে। আচ্ছা, হেমোলাইসিস এক্সটেন্ড ইজ অ্যামাউন্ট অফ হেমোলাইসিন প্রেজেন্ট, যত বেশি হেমোলাইসিন থাকবে তত বেশি হেমোলাইসিস হবে, এই কথাটা মনে রাখলে চলবে এখান থেকে, আর কিছু লাগবে না, ওকে। আচ্ছা, হেমোলাইসিস হলে হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট বাড়ে, এটা তো পড়াইছিলাম আমি।
এখন যেটা আছে ইএসআর, ইএসআর নিয়ে আমি খুবই কম কথা বলবো, লেখা আছে অনেক কিছু। এখন ব্লাড যদি একটা অ্যান্টিকোয়াগুলেন্ট যোগ করলাম ব্লাডের সাথে, এবার হচ্ছে ব্লাডকে যদি আমরা স্ট্যান্ড করে রাখি একটা ন্যারো ভার্টিক্যাল টিউবে, এই রেড ব্লাড সেলগুলো হচ্ছে নিচে জমতে শুরু করবে, ঠিক আছে? তখন এক সময় দেখা যাবে উপরে হচ্ছে একটা সেল ফ্রি প্লাজমা থাকবে আর নিচে হচ্ছে একটা আরবিসি জমে থাকবে। আর যেই রেটে এই আরবিসি গুলো সেটল নিচে জমতেছে, যেই রেটে আরবিসি গুলো নিচে জমতেছে তাকে বলি হচ্ছে আমরা ইএসআর। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা যেটা পড়াচ্ছি এটা কি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা করে আসবে প্র্যাকটিক্যাল আসবে, এর আগে আরবিসি লাগবে না, ইএসআর লাগবে না। ওকে, আচ্ছা তাইলে যেটা হইলো, ওকে ডান। তাইলে আমরা যে ব্লাড আছে ব্লাডের ভিতর হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট যোগ করে ব্লাডটাকে হচ্ছে আমরা ন্যারো ভার্টিক্যাল টিউবে রাখলাম। এরপরে এই ব্লাডটা আর এই আরবিসি গুলো নিচে যে জমতে থাকবে আস্তে আস্তে, এই নিচে জমার যে হার, হ্যাঁ, এই রেট অফ আরবিসি সেটেল, এইটাকে হচ্ছে আমরা বলতেছি ইএসআর বা ইরেক্টোসাইট সেডিমেন্ট। ওই যে সেডিমেন্টেশন হওয়ার যে রেট তাকে বলতেছি ইরেক্টোসাইট সেডিমেন্টেশন। এখন কেন সেডিমেন্টেশন হচ্ছে? কারণ হচ্ছে প্লাজমার চেয়ে তাদের ডেনসিটি হচ্ছে বেশি থাকে, ঘনত্ব হচ্ছে বেশি থাকে, প্লাজমার চেয়ে ডেনসিটি বেশি থাকে। ওকে, আচ্ছা এই হচ্ছে একটা জিনিস জানলে চলবে। আচ্ছা এখন হ্যাঁ, এই নর্মালি আমাদের এই ইএসআর যেটা হয়, হ্যাঁ, ইএসআর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বডির বাইরে, হ্যাঁ, এইটা বডির বাইরে যদি আমরা আরবিসি স্ট্যান্ড করে রাখি তাহলে হচ্ছে এটা এগ্রিগেট হবে। ওকে, কি হবে? এগ্রিগেট হবে, এটাই। আর অ্যাগ্লুটিনেশন যেটা আছে, হ্যাঁ, ইএসআর যেটা আমরা দেখি এটা হচ্ছে মেনলি ইএসআর। আর এখানে অ্যাগ্লুটিনেশন যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিবডি ইমিডিয়েটের জন্য হয়, একটু জানলে চলবে, না জানলেও চলবে। এটা জানবে না। এখানে একটা কথা আছে, এলিভেটেড ইএসআর যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ডিজিজ বোঝায়, হ্যাঁ। আচ্ছা, কিন্তু ইএসআর কিন্তু স্পেসিফিক কিছু না। যেমন হচ্ছে প্রাইমারি ইউজ অফ ইএসআর, ইএসআর হচ্ছে ডিজিজ প্রোগ্রেশন ইউজ হয়। যেমন হচ্ছে টিউবারক্লোসিস বা টিবি বা যক্ষা, টিউবারক্লোসিস, টিবি বা যক্ষা, এটাতে হচ্ছে ইএসআর অনেক বেশি থাকে, হ্যাঁ, 3-fold থাকে, নর্মাল 100 প্লাস থাকে। ওকে, আচ্ছা ইএসআর নর্মালি হচ্ছে 20 পর্যন্ত আমরা নর্মাল ধরি আর কি ইন ফার্স্ট আওয়ার। রিউমাটয়েড আর্থ্রাইটিস, আরে তো ইএসআর অনেক বেশি থাকে, 60-70 এরকম থাকে। ওকে, আচ্ছা লাগবে না, এটা একটা মজার জিনিস আছে, এটা দিয়ে শেষ করে দেবো আমি। আচ্ছা, যেখানে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে গ্লোবুলিন হচ্ছে আমাদের অ্যালবুমিন হচ্ছে বডি থেকে বের হয়ে যায়। নেফ্রোটিক সিনড্রোমে মেনলি হচ্ছে অ্যালবুমিন বডি থেকে বের হয়, ফলে হচ্ছে অ্যালবুমিনের ইয়ের জন্য কাউন্টার কম্পেনসেটরি মেকানিজম হিসেবে হচ্ছে গ্লোবুলিনের পরিমাণ বাড়ে। কিসের পরিমাণ বাড়ে? গ্লোবুলিন। গ্লোবুলিনের পরিমাণ যখন বাড়ে, গ্লোবুলিনের পরিমাণের সাথে আরেকটা জিনিস হয়, অ্যালবুমিনের পরিমাণ যখন বাড়ে তখন হচ্ছে কমে, অ্যালবুমিনের পরিমাণ যখন কমে তখন দুটি জিনিস হয়, একটা হচ্ছে গ্লোবুলিন উৎপন্ন বাড়ে, আর একটা কম্পেনসেটরি এবং হচ্ছে লিপিড উৎপন্ন হয়, লিপিডেমিয়া হয়, হ্যাঁ। তখন হচ্ছে এই দুইটা ঘটনার কারণে হচ্ছে লিপিড যেটা আছে সেটা গ্লোবিনের সাথে হচ্ছে যুক্ত হয়, গ্লোবিনের সাথে লিপিড যুক্ত হচ্ছে প্লাজমা কম্পোজিশন চেঞ্জ করে দেয়, ফলে হচ্ছে আমাদের এই যে সেডিমেন্টটা আছে এই সেডিমেন্টটা খুব তাড়াতাড়ি পড়তে থাকে, এই জন্য ইএসআর নেফ্রোটিক সিনড্রোমে বেশি থাকে। ওকে, জন্ডিস পরে ফেলছি। আচ্ছা কার কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। আচ্ছা, হেপাটাইটিস বিটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হবে, না দেওয়া থাকলে দিতে হবে। ওকে, আচ্ছা, দেওয়ার শর্ত কি? দেওয়ার আগে হচ্ছে একটা টেস্ট করবেন। কি টেস্ট? এইচ বিএস অ্যান্টিজেন। ওকে, এইচ বিএস এজি যদি নেগেটিভ থাকে তাহলে দিতে পারবেন, যদি আগে না দিয়ে থাকেন। ওকে, যদি এমন হয় আগে কোনোদিন হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দেন নাই, হ্যাঁ, তাহলে এইচ বিএস এজি যদি নেগেটিভ থাকে তাহলে আপনি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিতে পারবেন, বাজারে কিনতে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির আছে। ওকে ডান। এরপর কথা হচ্ছে আগে কিছু দিচ্ছেন, আগেরটা কাজ হয়েছে কিনা জানি না। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে টাইটার করতে হবে, টাইটার করে দেখতে হবে। টাইটার যদি 10 ইন্টারন্যাশনাল ইউনিটের চেয়ে বেশি হয় তাহলে আর লাগবে না, কিন্তু যদি 10 ইন্টারন্যাশনাল ইউনিটের চেয়ে টাইটার কম হয় সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এই আবার ভ্যাকসিন দিতে হবে। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে বলেন? আর কোনো কোশ্চেন আছে নাকি শেষ করতে পারি?
শেষ করবো ভাইয়া? গোলাম মোস্তফা সাহেব বলেন। আচ্ছা শেষ করলাম তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো। ওকে, ডান। আবার চিন্তা করলাম সাউন্ড অফ হয়ে গেছে নাকি।